শুভ্র, তুই শুধু আমার, আমি তোকে অন্য কারোর হতে দিব না। আপু, আপনি এগুলো কি বলছেন বুঝতে পারছেন? ওই কুত্তা হারামি, তোকে না মানা করছি আমাকে আপু ডাকবি না? এখন থেকে আমাকে নাম ধরে ডাকবি, না হলে তোর খবর আছে বলে দিলাম। এটা সম্ভব না। আমি আপনাকে কখনো নাম ধরে ডাকতে পারবো না। আর আপনি কি শুরু করেছেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। এখন যেটা করছি এটাই ঠিক, আর আমি কেন তোর সাথে এমন করছি তুই খুব ভালোভাবেই বুঝতে পারছিস। না, আমি কিছুই বুঝতেছি না, আর বুঝতেও চাই না। দয়া করে আপনি আমার সাথে এমন করবেন না। আমি কার সাথে কেমন করব সেটা তোকে বলতে হবে না। আর কেন এমন করছি তুই যদি না বুঝিস সমস্যা নাই, খুব তাড়াতাড়ি তোকে বুঝিয়ে দেব। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি। এমন সময় আমার ছোট নবাব আমার কাছে এসে আমার হাতে একটা বাজারের ব্যাগ আর একটা বাজারের লিস্ট আর কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, শুভ ভাইয়া, আম্মু বলেছে তোমাকে তাড়াতাড়ি বাজারে যেতে, আর এখানে যা লেখা আছে সব কিছু বাজার করে নিয়ে আসতে বলেছে। ঠিক আছে ছোট নবাব, আমি ফ্রেশ হয়ে এখনই যাচ্ছি। তুমি বড় আম্মুকে বলো যে ভাইয়া ফ্রেশ হয়ে বাজারে যাবে, কেমন? শুভ ভাইয়া, আমার জন্য চকলেট আনবে বাজার থেকে। আমি আমার ছোট নবাবের গাল টেনে বললাম, আমি বাজারে যাবো আর আমার ছোট নবাবের জন্য চকলেট আনবো না? তা কি করে হয়? তুমি নিশ্চিন্তে বই নিয়ে পড়তে বসো, ভাই আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো, কেমন? আমার কথা শুনে ছোট নবাবের মুখে হাসি ফুটে ওঠে। তখন ছোট নবাব আমার হাত ধরে টান দিয়ে বসিয়ে দেয় আর আমার গালগুলো হালকা টেনে দিয়ে বলে, শুভ ভাইয়া, তুমি অনেক ভালো। আর তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে আমার জন্য চকলেট নিয়ে আসো। কথাটা বলেই ছোট নবাব চলে যায়। আর আমি ফ্রেশ হয়ে টাকার বাজারের ব্যাগ নিয়ে রওনা দিয়ে বাজারের দিকে। আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন যে এই ছোট নবাবকে নিশ্চয় আমার ছোট ভাই হবে, তাই তো? কিন্তু না, ছোট ভাই ঠিকই, কিন্তু আমার আপন ভাই না। আর আমার আপন বলতে পৃথিবীতে আমি নিজেকেই শুধু চিনি, কারণ আমি একজন অনাথ। চলেন বাজারে যেতে যেতে আপনাদের সাথে নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি শুভ, আগে পরে কিছুই নেই। বাবা মা ছোটবেলায় আমাকে ছেড়ে আকাশের তারা হয়ে গেছে। এরপর থেকে এলাকার সুনামধন্য চেয়ারম্যান আশরাফ আহমেদ আমাকে লালন পালনের দায়িত্ব নেন। আমার মনে আছে, ছোটবেলায় আমার মা তাদের এখানে কাজ করত। আর আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার মা মারা যায়। এরপর থেকেই এই আশরাফ আহমেদই আমাকে তার বাড়িতে রেখে দেয়। লোকে বলে আপনজন যখন ছেড়ে চলে যায় তখন আল্লাহ তাআলা এমন কোনো ব্যবস্থা করে দেয় যে মানুষটা কখনো আপনজনের অভাবটাই বুঝতে পারে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আশরাফ আহমেদের বাসায় কাজ করলেও তারা কখনো আমার সাথে এমন ব্যবহার করেনি, যেটা আমাকে মনে করিয়ে দেয় যে আমি একজন অনাথ আর আমি এই বাড়িতে কাজ করি। সবসময় তারা আমাকে নিজের ছেলের মতোই দেখে আসছেন। আর তাই তো আমি যেন জীবনে বড় হতে পারি সেজন্য আমার লেখাপড়ার ব্যবস্থাও করে দিয়েছেন। আর হ্যাঁ, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আর আমি আশরাফ আহমেদকে বড় আব্বু আর তার ওয়াইফকে বড় আম্মু বলে ডাকি। আর এতে তারা অনেক খুশি হয়। আশরাফ আহমেদের এক ছেলে, নাম আয়ান আহমেদ, যাকে আমি ছোট নবাব বলে ডাকি, সে এবার ক্লাস 4-এ পড়ে। আর তার এক বড় মেয়ে আছে, নাম জান্নাতুল ফেরদৌস অধরা, তাকে সবাই অধরা বলে ডাকে। আর তিনি এবার অনার্স প্রথম বর্ষে পড়েন। আপনাদের সাথে বেশ লম্বা একটা পরিচয় দিলাম, আর এই ফাঁকে কিন্তু আমি বাজারটাও করে ফেলেছি, কিন্তু আপনারা টেরও পেলেন না। এবার চলেন সবাই মিলে বাসার দিকে যাই, গিয়ে দেখি গল্পের বাকি অংশে আপনাদের জন্য কী কী অপেক্ষা করছে। আমি বাজার নিয়ে বাড়ির ভিতরে ঢুকতে দেখি ছোট নবাব দাঁড়িয়ে আছে। আর আমি তাকে দুটো চকলেট হাতে ধরিয়ে দিতেই নাচতে নাচতে বাসার ভিতরে চলে যায়। আর আমি বাজারগুলো নিয়ে বড় আম্মুর কাছে যাই। আমাকে দেখে বড় আম্মু বলল, তুই এতক্ষণে আসলি বাজার থেকে? দে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে, তোদের আবার কলেজে টাইম হয়ে যাচ্ছে। কোথায় দেরি করলাম, এই গেলাম আর এই বাজার নিয়ে চলে আসলাম। আর এই নাও তোমার বাকি টাকা। টাকাটা লাগবে না, ওটা তোর কাছেই রেখে দে, কলেজে যাবি, হাত খরচ লাগবে না? আমার কাছে আছে, এখন আর লাগবে না। আর কাজের ছেলেকে এত লাই দিও না, তাহলে দেখবে তোমার মাথায় চড়ে বসবে। আমার কথাটা শুনে বড় আম্মু একটু রেগে যায়। তখন তিনি রাগী কণ্ঠে বলল, শুভ্র, আর একবার যদি এই কথা তোর মুখে শুনি তাহলে এক থাপ্পড়ে তোর সব দাঁতগুলো ফেলে দিব। আর এখন তুই এই অথার কাছে যা, সকালে ঘুম থেকে উঠে তোকে ডাকছে, তখন আমি বলছি তুই বাজারে গেছিস, এখন জিনিস শুনে আয় কেন ডাকছিল। বড় আম্মু তুমি রাগ করো কেন? আমি তো তোমার সাথে মজা করছি। আর যাই বলো, তুমি রাগলে ঠিক কিরণমালার কটকটির মতো লাগে। ওরে শয়তান পোলা, আমি কটকটি? তুই দাঁড়া এখানে, আমি তোর ব্যবস্থা করছি। বড় আম্মুর কথা শুনে আমি ওখান থেকে হাওয়া হয়ে যাই, কারণ এখানে দাঁড়ালেই বিপদ। এখন যাই অধরা ম্যামের রুমে, গিয়ে দেখি ম্যাডাম আমার জন্য কি হুকুম জারি করে রাখছে। আমি অধরাপুর রুমের সামনে এসে দেখি
অধরা আপু মনোযোগ দিয়ে পড়ছে। তাই আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আপু আসতে পারি? আমার কথা শুনে অধরা পড়া বন্ধ করে দরজার দিকে তাকায়। তখন আমাকে দেখে বলল, আয় ভেতরে আয়। অধরার কথা শুনে আমি তার রুমে প্রবেশ করি। তখন অধরা আবার বলল, সকালবেলা আমার সাথে দেখা না করে কোথায় গিয়েছিলি? আপু আমি তো বাজার করতে গেছিলাম। কেন, আপনার কি কিছু আনতে হবে নাকি? তাহলে বলুন, আমি গিয়ে নিয়ে আসি। না, কিছু লাগবে না। আর তোকে না বলছি প্রতিদিন সকালে উঠে সবার আগে আমার সাথে দেখা করবি, পরে অন্য কাজে যাবি। আর শোন, কয়েক মাস পরে তোর সেমিস্টার পরীক্ষা, তাই ভালো করে পড়বি। আরে আপু, আমি যখন ঘুম থেকে উঠি তখন আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে কি করে আপনার সাথে আগে দেখা করব? আর আমি তো আপনাদের বাড়ির কাজের লোক, তাই এত লেখাপড়া করে কি হবে? যা হবার তাই হবে। আমার কথাটা শোনার সাথে সাথে অধরা রেগে আগুন হয়ে যায়, আর চেয়ার থেকে উঠে সে আমাকে ঠাস ঠাস করে চর মারে। অধরা চর খেমে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকি। তখন অধরা আমাকে রাগী কণ্ঠে বলল, আমার কথার সাথে উল্টাপাল্টা একটা বললে চট দিয়ে দাঁত ফেলে দিব। আর শোন, আমি ঘুমিয়ে থাকি আর জেগে থাকি, তুই ঘুম থেকে উঠে সবার আগে আমার সাথে দেখা করবি। আর তুই এই বাড়ির কাজের ছেলে নাকি অন্য কিছু, সেটা সময় হলে বোঝা যাবে। মনে থাকবে আমার কথা, নাকি কানের নিচে আবার একটা দিতে হবে? জি আপু, মনে থাকবে। এখন চুপ করে রুমে গিয়ে পড়তে বস, একটু পরে একসাথে কলেজে যাব। আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ অধরা রুম থেকে বেরিয়ে আসি, কারণ এখন কথা বললেই কথায় কথায় মায়ের ফ্রিতে পাবো। এই বাড়িতে আমি কাউকে এত ভয় পাই না যতটা অধরাকে পাই। তাই সবসময় চেষ্টা করি তার কাছ থেকে পালিয়ে বেড়াতে। আগে আমার সাথে এমন করতো না, কিন্তু আজ প্রায় 6 মাস হলো মানুষটা আমার সাথে এমন ব্যবহার করে, তার ব্যবহারে যেন পাল্টে গেছে। এখন আমার লেখাপড়া, চলাফেরা সব কিছুর কৈফিয়ত তার কাছে দিতে হয়। আর আমার লেখাপড়া নিয়ে অধরা যতটা চিন্তা করে, যদি নিজের লেখাপড়া নিয়ে এতটা চিন্তা করতো, তাহলে পরীক্ষায় একসাথে 2টা গোল্ডেন প্লাস পাইতো। কিন্তু কে শোনে কার কথা? আমি নাকি রেজাল্ট খারাপ করলে তার অনেক বড় লস হয়ে যাবে, তাই আমার উপর তার এই অত্যাচার। তারপর আমি রুমে এসে কিছুক্ষণ মনোযোগ দিয়ে লেখাপড়া করি। কিছুক্ষণ পর আমার ছোট নবাব এসে বলে যায় খাওয়ার জন্য, আর তাই আমি কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে যাই খাবার খেতে। তারপর আমি সবার সাথে বসে খাবার খেয়ে নিই। পরে আমি আর অধরা আপু কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে না, হেঁটে গেলে 20-25 মিনিট লাগে। তাই অধরা আপুর সাথে প্রতিদিন আমাকে হেঁটে কলেজে যেতে হয়, আর আমাকে এক প্রকার তার গার্ডই বলা যায়। আমি আর অধরা আপু হেঁটে হেঁটে চলে যাচ্ছি কলেজে, আর অধরা আপু হাজার কথা বলছে, আর আমি শুধু শুনছি, আর মাঝে মধ্যে হ্যাঁ আর না এই 2 শব্দেই কিছু কথা জবাব দিচ্ছি, কারণ এর বেশি কথা বললে আবার গালে লাল করে দেবে। আমি আর অধরা আপু কিছু দূর যেতেই সামন থেকে অধরা আপুর 2 বান্ধবী আমাদের সাথে যোগ দেয়। তাদের আমি আগে থেকেই চিনি। একজন হলো শিমলা আপু, আর আরেকজন হলো অন্তরা আপু। তারা দুজনে আমাদের সাথে যোগ দেয়। কিছুক্ষণ পরে হঠাৎ শিমলা আপু আমাকে বলল, শুভ্র, তোমাকে একটা কথা বলি। জি আপু বলেন। শুভ্র, তুমি কিন্তু দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছ। তোমাকে দেখতে একদম প্রিন্সের মতো লাগে। কলেজের অনেকেই তো তোমার উপর ক্রাশ খায়। শিমলাপুর কথা শুনে আমি কি উত্তর দেবো ভেবে পাচ্ছি না, তাই মাথাটা নিচের দিকে দিয়ে তাদের সাথে হেঁটে যাচ্ছে। তখন পাশ থেকে অন্তরা আপু বলল, একদম ঠিক বলেছিস শিমলা। শুভ্রকে দেখে মনে হয় না ও অধরার বাড়ি কাজের ছেলে। দেখতে যেমন সুন্দর আর স্মার্ট, আর সাথে নামটাও দারুণ, শুভ্র। ওদের কথা শুনে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তখন আমি অধরার দিকে তাকাতেই দেখি অধরার ফর্সা মুখটার আগে লাল হয়ে গেছে। আর তখন অধরা আমাকে বলল, শুভ্র, তুই কলেজে চলে যা, আমি ওদের সাথে আসতেছি। অধরার কথা শুনে পাশে থেকে অন্তরা আপু বলল, কেন অধরা, শুভ্র একা যাবে কেন? আমাদের সাথেই যাক না, একসাথে কথা বলতে বলতে যাই। অন্তরাপুর কথা শুনে অধরাপুর রাগটা মনে হয় আরো একটু বেড়ে গেল। শুভ্র, তোকে না বললাম চলে যেতে, তাহলে এখনো যাস না কেন? তাড়াতাড়ি যা, আমি কলেজে এসে তোর সাথে কথা বলবো। ঠিক আছে আপু, আপনারা সাবধানে আসেন, আমি গেলাম। কথাটা বলে আমি সেখান থেকে খুব দ্রুত হেঁটে চলে আসি। আর অধরা আপু আর তার 2 বান্ধবী মিলে আস্তে আস্তে হেঁটে আসতে থাকে। তখন শিমলা আপু বলল, অধরা, তুই শুভ্রকে চলে যেতে বললি কেন? আমাদের সাথেই যেত, তাহলে শুভ্ররও ভালো লাগতো, সাথে আমাদেরও একটু ভালো লাগতো। কত কিউট একটা ছেলে এখন একা একা হেঁটে যাবে। শিমলার কথা শুনে অধরার গা রাগে যেন জ্বলে যাওয়ার অবস্থা। অধরার এখন ইচ্ছে করছে শিমলার গালটা চড় মেরে লাল করে দিতে, কিন্তু বন্ধুদের খাতির এটা করতে পারছে না। তখন অধরা বলল, শিমলা, আমার সামনে একদম ঢং করবি না, তোর ঢং দেখলে আমার গা জ্বলে যায়। শুভ্র কেন আমাদের সাথে যাবে? ও ছেলে মানুষ, তাই ও একা কলেজে যাবে। আর তোদের সাথে শুভ্র কলেজে গেলে মানুষ খারাপ বলতে পারে। অধরার কথা শুনে পাশ থেকে অন্তরা বলে, তোর সাথে শুভ্র কলেজে গেলে যদি লোকে খারাপ না বলে, তাহলে আমাদের সাথে গেলে খারাপ বলবে কেন?
নাকি তুই চাস না শুভ্র তোকে ছাড়া আর কারোর সাথে কথা বলুক? মানে অন্য মেয়ের সাথে কথা বললে তোর হিংসা হয়? আরে না অন্তরা, লোকেরা সবাই জানে যে শুভ্র অধরার কাজের লোক, তাই এলাকার লোকজন অধরার সাথে শুভ্রকে দেখলেও কিছু মনে করবে না, তাই না অধরা? শিমলার কথাটা শোনার সাথে সাথে অধরার পায়ের রক্ত মাথায় উঠে যায়, আর আগে চোখ মুখ লাল হয়ে যায়। কারণ অধরা সব সহ্য করতে পারে, কিন্তু অধরার সামনে আমাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে এরকমটা সহ্য করতে পারে না। তখন অধরা বলল, শিমলা আর অন্তরা, তোরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোদেরকে আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং করছি। আর যদি কখনো ভুলেও শুভ্রকে নিয়ে একটা বাজে কথা বলিস, তাহলে আমার চেয়ে খারাপ তোদের জন্য আর কেউ হবে না। আর শিমলা, তুই এতক্ষণ যে কথাগুলো বললি, এটা তুই ছাড়া অন্য কেউ হলে এতক্ষণে আমি ওর জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। তাই বলছি, শুভ্রকে নিয়ে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবি। কথাটা বলে অধরা তাড়াতাড়ি হাঁটে। শিমলার অন্তরাকে একটু পেছনে ফেলে দেয়। তখন শিমলার অন্তরা জোরে হেঁটে অধরার কাছে যায়। তখন শিমলা বলে, আরে অধরা, তুই আমাদের উপরে এত রেগে গেলে কেন? আমরা তো তোর সাথে মজা করছিলাম, শুধুমাত্র তোকে একটু রাগানোর জন্য। প্লিজ দোস্ত, মাফ করে দে, আমরা আর কখনো তোর সাথে এমন মজা করব না। অনুরোধ করে বলল কথাটা শিমলা। আচ্ছা যা, মাফ করে দিলাম, কিন্তু কখনো আর আমার সামনে বা পেছনে শুভ্রকে নিয়ে কোনো মজা করবি না। আর একটা কথা মনে রাখিস, শুভ্র আমাদের বাড়ির কোনো কাজের ছেলে না, সে আমাদের পরিবারের একজন সদস্য। আর শিমলা, আমার মনে হয় আমাদের অধরা ম্যাডামের মনে শুভ্রকে নিয়ে কিছু একটা চলছে, দেখলি না? আমার কথা বলতে গিয়ে আবার কেমন থেমে গেছে, মানে আমাদের কাছ থেকে লুকাতে চাইছে। তাই নাকি অধরা? কিন্তু তুই কি শুভ্রকে পছন্দ করিস, মানে ভালোবাসিস? ওদের কথা শুনে মনে মনে চিন্তা করে, ওদের সামনে মনের কথা প্রকাশ করা যাবে না, তাহলে ওরা পুরো কলেজ আর ভার্সিটিতে এই কথা ভাইরাল করে দিবে। আর এটা যদি শুভ্র জানতে পারে, তাহলে আর আমার সামনে আসবে না, কারণ এমনিতেই শুভ্র সবসময় আমার কাছ থেকে দূরে থাকতে চায়। তোরা মনে হয় সত্যিই পাগল হয়ে গেছিস, না হলে আমি কেন শুভ্রের মতো জুনিয়র একটা ছেলেকে ভালোবাসতে যাব? আমি কখনো জুনিয়র ছেলের সাথে প্রেম করব না, আর শুভ্রের সাথে তো একেবারেই না। আর তোদের তখন এরকম বললাম কারণ আমি চাই না আমার পরিবারের সদস্যদের নিয়ে কেউ বাজে মন্তব্য করুক। এবার কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চল ভার্সিটিতে, না হলে আবার ক্লাস মিস করবি। তারপর তারা তিনজন মিলে একসাথে নানান কথা বলতে বলতে ভার্সিটি যেতে থাকে। এদিকে আমি কলেজে এসে ক্লাসরুমে গিয়ে বইগুলো রেখেই কলেজ ক্যাম্পাসে যাই। সেখানে গিয়ে দেখি আমার সবগুলো হারামি বন্ধু একসাথে বসে আড্ডা দিচ্ছে। আর আমি তাদের কাছে যেতেই রুবেল বলল, তা আমাদের নায়ক সাহেবের এতক্ষণে আসার সময় হলো? আচ্ছা, চলে যেহেতু আসছিস তাহলে বসে পড় আমাদের আড্ডার মাঝে। পাশ থেকে আমার বান্ধবী প্রিয়া বলল, আচ্ছা শুভ্র, তুই একটু আগে আসতে পারিস না? প্রতিদিন দেরি করে আসিস, আর আসিস তো দেরি করে, একটু পরে আবার অধরা আপু এসে আবার তোকে ডেকে নিয়ে যাবে। আসলে তোরা তো জানিস এই দুনিয়াতে আমার আপনজন বলতে কেউই নেই। অধরা আপু আর তার পরিবারটাই আছে বলেই হয়তো অনাথ হয়ে আজ ভালোভাবে বাঁচতে পারছি, না হলে কপালে যে কী ছিল নিজেও জানি না। আর প্রতিদিন অধরা আপুকে সাথে করে নিয়ে আসতে হয়, তাই আমার একটু লেট হয়ে যায়। এই তোরা কি এখন শুভ্রের মন খারাপ করিয়ে দিতে চাস নাকি? একদম ঠিক বলেছিস শিমুল, নতুন কিছু বল যেটা শুনে মজা পাওয়া যাবে। তারপর আর কি, সবগুলো মেরে শুরু করলাম আড্ডা আর হাসাহাসি। এক একজন এক এক রকম কথা বলছে, আর সেটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করছে। অন্যদিকে অধরা ভার্সিটিতে এসে মনে মনে আমাকে খুঁজতে থাকে। পরে খেয়াল করে দেখে যে আমি আমাদের কলেজ ক্যাম্পাসে কয়েকটা ছেলে মেয়ে মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছি। তখন অধরা আমার কাছে এসে বলল, শুভ্র, এদিকে আয়, তোর সাথে কথা আছে। আমি সবার সাথে বসে গল্প করছিলাম, এমন সময় অধরাপুর গলার আওয়াজ শুনতে পাই। পিছনে তাকে দেখে আপু দাঁড়িয়ে আছে, আর আমি অধরাপুর কাছে গিয়ে বললাম, জি আপু বলেন, আপনার কি কিছু এনে দেওয়া লাগবে? না, তুই আমার সাথে আয়, কথা আছে তোর সাথে। জি আপু চলেন। তারপর আমি অধরাপুর পিছে পিছে কলেজ মাঠের অন্য পাশে যাই। আর সেখানে যাওয়ার পর অধরা বলল, শুভ্র, আমার সামনে এসে দাঁড়া। আমি তার কথা শুনে গেটের সামনে গিয়ে দাঁড়াই, আর সাথে সাথে অধরাপু আমার বাগালে ঠাস করে চর বসিয়ে দিল। তারপর আবার বলল, কলেজে কেন আসিস? মেয়েদের সাথে বসে আড্ডা দেওয়া আর এমন হেসে হেসে কথা বলার জন্য? ক্লাস নেই তোর? জি আপু আছে, কিন্তু এখনো ক্লাস শুরু হতে দেরি আছে। আর ওই মেয়েগুলো আমার খুব ভালো বন্ধু, তাই তাদের সাথে গল্প করি। আমি না তোকে বলছি তোর কোনো মেয়ে বন্ধু থাকবে না? তাহলে ওদের সাথে কেন মিশতে গেলি? মনে রাখিস, আমি ছাড়া যেন কোনো মেয়ে তোর আশেপাশে না দেখি, আর যদি দেখি তাহলে তোর খবর আছে। জি আপু, তাই হবে। তাহলে এখন সোজা ক্লাসে যা, গিয়ে বই নিয়ে পড়তে বস, আর একদম মেয়ে মানুষের সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের দিকে তাকাবিও না,
আর টিফিন টাইমে আমি কল দিলে সোজা ক্যান্টিনে চলে আসবি। এখন যা, ক্লাসে যা। আমি আর কিছু না বলে মাথাটা নিচের দিকে দিয়ে ক্লাসে যেতে থাকি। আর আমি এটাও জানি, যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে না ঢুকি অধরা ততক্ষণ আমার দিকে ঈগল পাখির মতো নজর রাখবে। তাই আমিও আর ডানে বামে না থেকে ক্লাসে চলে আসি। ক্লাসে এসে বন্ধুদের সাথে চুপটি করে বসে একটু বই নিয়ে ঘাটাঘাটি করতে থাকি। আর একটু পরে ক্লাসে স্যার আসলে মনোযোগ দিয়ে ক্লাস করি। আর এভাবেই দেখতে দেখতে টিফিনের আগ পর্যন্ত সবগুলো ক্লাস শেষ করি। আর ক্লাস শেষ করে মোবাইলটা হাতে নিতে দেখি অধরা আপু 3বার কল দিছে। আর তাই আমি আর দেরি না করে ক্যান্টিনে চলে আসি। আমি ক্যান্টিনে এসে দেখি অধরা, শিমলা, অন্তরা সহ আরও 2জন আপু একসাথে বসে আছে। আর আমি তাদের সামনে যাওয়ার সাথে সাথে অধরা বলল, শুভ্র, তোকে 3বার কল দিলাম, কল রিসিভ করিস নাই কেন? আপু ক্লাসের মধ্যে ফোন সাইলেন্ট করে রাখি তো, তাই বুঝতে পারিনি যে আপনি কল দিছেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যেন আর এমন না হয়। এখন বস, আর কি খাবি অর্ডার কর। আপনি যা খুশি অর্ডার দেন, আমার একটা হলেই হলো। আমার কথা শুনে অধরা নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করলো। তারপর খাবার আসলে আমি অধরার পাশে বসে চুপটি করে খাবার খেতে থাকি। আমরা সবাই মিলে যখন খাবার খাচ্ছি তখন খাবারের মাঝখানে শিমলা আপু আমাকে উদ্দেশ্য করে বলল, শুভ্র, শুনলাম তুমি নাকি কার সাথে প্রেম করো? শিমলা আপুর কথা শোনার সাথে সাথেই আমার গলার মাঝে খাবার আটকে যায় আর আমি কাশতে থাকি। এমন অবস্থা দেখে অন্তর আপু 1 গ্লাস পানি আমার দিকে এগিয়ে দেয়। আমি পানিটা এক নিঃশ্বাসে শেষ করে অধরা আপুর দিকে তাকাই। তখন আমি দেখি অধরা আপু খাওয়া বাদ দিয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো আমি কি বলি এটা শোনার জন্য। তখন আমি বললাম, না আপু, আপনি যেটা শুনেছেন একদমই ভুল। আমি কারোর সাথে প্রেম করি না। আপনাকে কেউ হয়তো আমার নামে মিথ্যা বলেছে। আমি কথাটা বলে অধরা আপুর দিকে তাকাই, কারণ শিমলাপুর কথা শুনে অধরা আপু আমার দিকে যেভাবে তাকাইছে মনে হচ্ছে আমাকে এক্ষুনি গাছা চিবিয়ে খাবে। আর আমার কথা শুনে অধরা আপুর মুখ থেকে রাগের ছাপটা চলে গিয়ে হালকা হাসি ফুটে ওঠে। তখন পাশে থেকে অন্তরা আপু বলল, কেন প্রেম করো না? আজকাল তো সবাই প্রেম করে। আর তোমার ওপর তো কলেজে অনেক সিনিয়র ও জুনিয়র মেয়েরাই ক্রাশ খেয়ে আছে। তাদের মাঝখান থেকে একজনকে বেছে নিয়ে একটা প্রেম করেই ফেলো। অন্তরাপুর কথা শুনে আমি আবার অধরাপুর দিকে তাকাই। তখন দেখি অধরাপুর ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। না না আপু, আমি কখনো প্রেম ভালোবাসায় জড়াবো না। আপনারা তো জানেনই আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আর যদি অধরা আপু আমাকে আশ্রয় না দিত তাহলে আমার কী অবস্থা হতো আমি নিজেও জানি না। তাই জীবনে এমন কোনো কাজ করব না যাতে করে অধরাপুর পরিবারের কোনো প্রকার অসম্মান হয়। কথাটা বলে আমি অধরাপুর দিকে তাকিয়ে দেখি আপু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন অধরা আপু বলল, শুভ্র, তোর খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ শেষ। তাহলে ক্লাসে যা, আর ছুটি হলে গেটের সামনে আমার জন্য অপেক্ষা করবি। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে যে আমি সেখান থেকে চলে যাব তখনই পেছন থেকে অন্তরা আপু বলল, শুভ্র, তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন আপু, আমার ফোন নাম্বার দিয়ে কী করবেন? কেন, ফোন নাম্বার দিতে কি কোনো প্রবলেম আছে নাকি? আর যদি কাউকে তোমাকে না করে থাকে তাহলে দেওয়া লাগবে না। না না, সমস্যা নেই। 019 এটা আমার ফোন নাম্বার। নাম্বার দিয়ে আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি, কারণ আমি যখন অন্তর আপুকে আমার মোবাইল নাম্বার দিই তখন অধর আপু বারবার আমাকে চোখের ইশারায় মানা করেছিল। আর এটাও জানি এর জন্য আমার কপালে কষ্ট আছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। তারপর সেখান থেকে আমি সোজা ক্লাসে চলে আসি। ক্লাসে এসে বন্ধুদের সাথে গল্প করি, এক এক করে বাকি ক্লাসগুলো শেষ করি। তারপর কলেজ ছুটি হলে আমি কলেজ গেটের সামনে এসে অধর আপুর জন্য অপেক্ষা করতে থাকি। একটু পর দেখি অধর আপু দ্রুত পায়ে হেঁটে আসতেছে আর আমার কাছে এসে বলল, তাড়াতাড়ি একটা রিক্সা ডাক। আজকে কি রিক্সা করে বাসায় যাবেন? কুত্তা, বেশি কথা না বলে তোকে যা করতে বলছি সেটা কর। অধর আপুর এমন রাগ দেখে আমি রোনাকে ভয় কিছু জিজ্ঞাসাই করিনি। তারপর তাড়াতাড়ি করে একটা রিক্সা ডেকে এনে বললাম, এই যে আপু, রিক্সা এসে গেছে, আপনি এখন যান। অধর আপু রিক্সায় উঠে বসলে আমি সেখান থেকে হেঁটে চলে যেতে থাকি। তখন অধর আপু বলল, ওই তুই কোথায় যাস? আপু আপনি রিক্সায় চলে যান, আমি হেঁটে চলে আসবো। তোর হেঁটে যাওয়া লাগবে না, রিক্সায় ওঠ, একসাথে যাব। না আপু, আপনি রিক্সায় একাই যান, আমি হেঁটে যেতে পারবো। কথাটা বলে আমি যে সামনের দিকে হাঁটা তুললাম ঠিক তখনই কে যেন পিছন থেকে আমার শার্টের কলার টেনে ধরে নিয়ে যাচ্ছে। তখন আমি পিছনে তাকিয়ে দেখি অধর আপু আমার কলার টেনে নিয়ে রিক্সায় বসিয়ে দেয় আর সে আমার পাশে বসে পড়ে। রিক্সার মাঝে অধর আপু আমার সাথে আর কোনো কথাই বলেনি, তবে এটা বেশ বুঝতে পেরেছি যে অধর আপু সেই পরিমাণ রেগে আছে, কারণ রিক্সায় বসে কিছুক্ষণ পরপর জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল আর বিড়বিড় করে কি যেন বলছিল। রিক্সা আমাদের বাসার সামনে আসতেই অধর আপু আমার হাতে একটা 100 টাকা নোট দিয়ে বলল, রিক্সা ভাড়াটা দিয়ে সোজা আমার রুমে আয়, একটু দরকার আছে। কথাটা বলে আপু চলে গেল আর আমি রিক্সা ভাড়া মিটিয়ে অধর আপুর রুমে যাই। আর অধর আপুর রুমে গিয়ে দেখি
উনি খাটে বসে হাতে একটা স্কেল নিয়ে বসে আছে। আপু, এই নিন 70 টাকা, রিক্সা ভাড়া 30 টাকা লাগছে। আমার কথা শুনে অধর আপু বসা থেকে উঠে দাঁড়িয়ে রুমের দরজাটা বন্ধ করে আসে। আর আগে একটা লোক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, তুই অন্তরাকে তোর মোবাইল নাম্বার দিলি কোন সাহসে? আসলে আপু উনি এমনভাবে চেপে ধরলেন যে না দিলে খারাপ দেখায়, তাই বাধ্য হয়ে নাম্বারটা দিছি। আমি তোকে বারবার চোখের ইশারায় না করতেছিলাম, সেটা কি তুই দেখিসনি? সরি আপু, ভুল হয়ে গেছে, আর এমন করব না। তোকে যদি কখনো অন্তরা বা অন্য কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতে দেখি, তাহলে তোর যে কি অবস্থা আমি করব সেটা তুই কল্পনাও করতে পারবি না। না আপু, আমি কোনো মেয়ের সাথে ফোনে কথা বলি না, আর অন্তর আপুর সাথেও বলবো না। আচ্ছা ঠিক আছে, এখন ভুল যেহেতু করছিস শাস্তি তো পেতেই হবে। এখন 30 বার কান ধরে উঠবস কর। আপু, শরীরটা অনেক ক্লান্ত লাগছে, আজকের মতো মাফ করে দেন, আর এমন করব না। তোর মুখে আপু ডাকটা শুনতে বিষের মতো লাগে আমার। আর যদি কথায় কথায় আপু ডাকিস তাহলে তোর খবর আছে। এখন কথা না বাড়িয়ে উঠবস শুরু কর, না হলে তোর খবর আছে এখন। অধর আপুর এমন কড়া কথা শুনে আমি কান ধরে উঠবস শুরু করি, কারণ যেহেতু একবার বলেছে করতেই হবে, তাহলে করতেই হবে। আমি কান ধরে উঠবস করছি, আর অধরা গুনতেছে। এভাবে 20 বার করতেই আমার সারা শরীর ঘেমে গেছে। তখন অধরা আমাকে থামিয়ে দিয়ে নিজের ওড়না দিয়ে আমার মুখ ও কপালে ঘাম মুছে দেয় আর বলে, শুভ্র, তুই জানিস আমি একটু বেশি রাগী, তাই আমার কথার বাহিরে একদম যাবি না। আমি যা বলবো তুই তাই করবি। আর অন্তরা কল দিলে একদম ধরবি না। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, একসাথে খাবো। আমি আর কিছু না বলে সেখান থেকে সোজা আমার রুমে চলে আসি। রুমে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হতে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার খেতে যাই। সেখানে অধরা পর আমি একসাথে খাবার খেয়ে আমার রুমে চলে আসি। পরে বিকালের দিকে বাড়ির কিছু টুকটাক কাজ করে ছোট নবাবের সাথে খেলাধুলা করেই দিনটা পার করে দিই। তারপর সন্ধ্যার সময় বই নিয়ে পড়তে বসি। আর 9টার সময় খাবার খাওয়ার জন্য ডাকে। সবার সাথে বসে খাবার খাওয়ার পরে আমি একটু ছাদে যাই। আসলে গরমের সময় রাতে ছাদের উপর বসে হাওয়া খাওয়ার মজাই আলাদা। তাই ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের তারা দেখছি আর হাওয়া খাচ্ছি। এমন সময় হঠাৎ একটা নাম্বার থেকে মিস কল আসে। তাকে দেখে নাম্বারটা আমার অপরিচিত। ভাবলাম হয়তো ভুল করে কল চলে আসছে, কিন্তু একটু পর সেই নাম্বার থেকে আবারও কল আসছে। তখন আমি কলটা রিসিভ করতে একটা মেয়ে বলল, তুমি কি শুভ্র? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। শুভ্র, আমি অন্তরা। আজকে না তোমার নাম্বার নিলাম। ও আপু, আপনি? তা এত রাতে কি মনে করে কল দিলেন? কিছু মনে করো না, এমনি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কল দিলাম। কেন, তুমি কি বিরক্ত হচ্ছ নাকি? তাহলে রেখে দিই। না আপু, বলেন, সমস্যা নেই। আসলে একজন মানুষকে কি করে মুখের উপর না করে দিয়ে যে আপনি কল দেবেন না, এটা কেমন দেখায়। তাই সে না থাকা সত্ত্বেও অন্তর আপুর সাথে টুকটাক কথা বলছিলাম। আমি যখন অন্তর আপুর সাথে কথা বলছি, ঠিক তখনই কে যেন পিছন থেকে এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। আর আমি পিছনে তাকে যাকে দেখি, তাকে দেখে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কারণ সেই মানুষটি হলো অধরা আপু। আমি অধরা আপুর দিকে তাকিয়ে দেখি আপু আমার মোবাইলটা হাতে নিয়ে রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার এমন রাগীভাবে তাকানো দেখে আমি নিচের দিকে তাকিয়ে থাকি। তখন অধরা আপু আমাকে বলল, তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? অধরার কথা শুনে ভয়টা আরও বেড়ে গেল। এখন যদি আমি বলি যে অন্তর আপুর সাথে কথা বলছিলাম, তাহলে আমার খবর করে ছেড়ে দেবে, কারণ অধরা কোনো মেয়ের সাথে আমার একদমই দেখতে পারে না। তখন আমি বললাম, আপু আমি তো বন্ধুর সাথে কথা বলছিলাম। তোর কোন বন্ধুর সাথে কথা বলছিলি? শিমুলের সাথে কথা বলছিলাম। তবে আমার কথাটা শুনে মনে হয় অধরা আপু বিশ্বাস করতে পারছে না। তখন অধরা আমার ফোনে কি যেন চেক করতে লাগলো। তারপর কিছু সময় আমার মোবাইলের ঘাটাঘাটি করে আমাকে বলল, এটা তো শিমুলের নাম্বার না, কারণ আমি তো তোর সব বন্ধুর নাম্বার জানি। আর এটা দেখে মনে হয় নতুন নাম্বার। সত্যি করে বল শুভ্র, তুই কোন মেয়ের সাথে কথা বলছিলি? অধরা আপুর এমন রাগ দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি সত্যিটা আপুকে বলে দিই, তাহলে আমাকে শেষ করে দেবে। তারপর আমি বললাম, না আপু, বিশ্বাস করো, আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি। এটা শিমুলের নতুন নাম্বার, তাই আপনি চিনতে পারছেন না। বিশ্বাস হলে আপনি কালকে কলেজে গিয়ে শিমুলকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার কথা শুনে অধরা আপু কিছুক্ষণ কি যেন ভাবলো। তারপর আমার হাতে মোবাইলটা দিয়ে বলল, ঠিক আছে, তুই এখন রুমে যা, কালকে আবার কলেজ আছে। অধরার কথা শুনে আমার কিছু না বলেই মোবাইলটি নিয়ে ছাদ থেকে জলদি নিচে নেমে আসি। তবে মনে মনে চিন্তা করতে থাকি, অধরা আপু হঠাৎ এমন নরম ব্যবহার কেন করলো? তার মনে কি চলছে ঠিক বুঝতে পারছি না। তবে তার হাত থেকে নিজেকে বাঁচানোর সাথে সাথেই শিমুলকে কল দিয়ে বলি, যদি অধরা আপু তোকে কল দেয়, সে যেন বলে যে তার সাথে আমি কথা বলছিলাম আর ওই নাম্বারটা ওর ছিল। তারপর সেখান থেকে নিজের রুমে এসে আরও কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে পড়ি। তবে মনে শুধু একটাই ভয় কাজ করছিল, অধরা আপু যেন সত্যিটা জানতে না পারে।
পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে অধরাপুর সাথে দেখা করি, কারণ সে বলেছে ঘুম থেকে উঠে সবার আগে যেন তার সাথে দেখা করি। তারপর বাসার কিছু প্রয়োজনীয় টুকটাক কাজ করি। কাজ শেষ করে সবাই মিলে একসাথে নাস্তা করি। নাস্তা শেষ হলে আমি আর অধরাপু কলেজের জন্য বেরিয়ে পড়ি। তবে আজ কলেজে যাওয়ার সময় অধরাপু আমার সাথে তেমন কোনো কথা বলছে না। যখনই তার মুখের দিকে তাকাই তখনই মনে হয় অধরা কিছু একটা ভাবছে। আর আমি এ ভয় তাকে জিজ্ঞাসা করিনি, কারণ কখন আবার রেগে যায় কে জানে। আজ আমি আর অধরাপু দুজনেই কলেজে আসি। রাস্তায় আপুর বান্ধবীর সাথে দেখা হয়নি, আর আমি মনে মনে এই দোয়াটাই করছিলাম যেন তাদের সাথে দেখা না হয়, কারণ বলা তো যায় না, যদি দেখা হলে সত্যিটা বেরিয়ে আসে। তারপর আমি আর অধরাপু কলেজে চলে আসলে অধরাপু বলে, শুভ্র, সোজা ক্লাসে যাবি, বাইরে এসে যেন কোনো মেয়ের সাথে আড্ডা দিতে না দেখি। আচ্ছা ঠিক আছে, আর প্রয়োজন পড়লে কল দিন। কথাটা বলে আমি সোজা আমার ক্লাসে চলে যাই। অন্যদিকে অধরাপু তার ক্লাসে চলে যায়। আমি ক্লাসে গিয়ে দেখি আমার সব বন্ধুরা মিলে একসাথে বসে গল্প করছে। তখন আমি তাদের সাথে গল্পে যোগ দেই। আমাকে দেখে শিমুল বলল, শুভ্র, যদি কাল রাতে কল না দিতি তাহলে আজকে ধরা খেয়ে যেতি। কেন, অধরাপু কি তোর কাছে কল দিছিল? তোর সাথে কথা বলার একটু পরে আপু আমাকে কল করে জিজ্ঞাসা করেছে, তুই কি আমার সাথে কথা বলেছিলি নাকি? তখন আমি বলছি হ্যাঁ, শুভ্র আমার সাথে কথা বলছিল। সুন্দর করে বলছিস তো, নাকি আপু আবার বুঝে যাবে? আরে বেটা, অধরা আপু জীবনও বুঝতে পারবে না যে আমি তাকে মিথ্যা বলছি। আর তুই তো জানিস আমি মিথ্যায় নোবেল পাইছি। হ্যাঁ, না বুঝতে পারলে ভালো। যদি বুঝে যায় তাহলে আমার আর তোরও বিপদ আছে, মনে রাখিস। তারপর আমরা ক্লাসের মাঝে বসে সবাই মিলে গল্প করতে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। আর একটু পরে ক্লাসে স্যার আসলে আমি ক্লাসে মনোযোগ দেই। অন্যদিকে অধরা রাতে আমি কার সাথে কথা বলছি এটা জানার জন্য অস্থির হয়ে আছে, কারণ অধরার কেন জানি বিশ্বাস হচ্ছে না যে আমি আমার বন্ধু শিমুলের সাথে কথা বলছি। আর অধরা মনে মনে সন্দেহ করছে আমি হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছি। তাই অধরা ক্লাসে গিয়ে দেখে তার বান্ধবী শিমলা, অন্তরা আরও কয়েকজন মিলে গল্প করছে। তখন অধরাও মুখে একটা মিথ্যে হাসির ভাব নিয়ে তাদের সাথে গল্পে যোগ দেয়। তারা যখন সবাই মিলে গল্পে ব্যস্ত হয় তখন অধরা বলল, কিরে অন্তরা, তুই নতুন নাম্বার নিলি অথচ আমাকে তোর নাম্বার দিলি না? অধরার কথা শুনে অন্তরা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কারণ অন্তরা চাইছিল না যে আমার সাথে কথা বলেছে এটা অধরা জানতে পারুক। তাই অধরার এমন কথা শুনে অন্তরা কিছুটা ঘাবড়ে যায়। তারপর অন্তরা বলল, না মানে তোকে নাম্বারটা দিতে ভুলে গেছি, কালকেই সিমটা নতুন নিয়েছি। অন্তরার কথাটা শুনে অধরা বুঝে যায় কাল রাতে আমি অন্তরের সাথে কথা বলছিলাম আর তার সাথে মিথ্যে বলেছি। এটা ভাবতেই অধরার রাগে গা চলে যাচ্ছে। তখন অধরা নিজের রাগটাকে আড়াল করে বলল, তা তুই আমাকে আগে কল না দিয়ে কল দিলি শুভ্রকে? আমার থেকে কি শুভ্র তোর কাছে বেশি হয়ে গেল? অধরার কথা শুনে অন্তরা মনে করে আমি হয়তো অধরাকে বলে দিছি যে সে আমাকে কল দিছিল। তারপর অন্তরা বলল, আসলে অন্তরা, এই নাম্বারটা দিয়ে শুভ্রের সাথে একটু মজা করতে চেয়েছিলাম, তার জন্য রাতে ওকে এই নাম্বার দিয়ে কল দিয়েছিলাম। কিন্তু শুভ্র কেমন যেন কথাই বলতে চায় না। তুই একটু বলিস তো যেন কল দিলে একটু ভালো করে কথা বলে। অন্তরার কথা শুনে পাশ থেকে শিমলা বলে ওঠে, অধরা, আমাদের অন্তরা মনে হয় তোদের শুভ্রের প্রেমে পড়ে গেছে, তাই না অন্তরা? যদি প্রেমে পড়িস তাহলে অধরাকে বল, তোকে ম্যানেজ করে দেবে। আর তুই না করলে আমাকে দিয়ে দে, আমি একটা চান্স নিয়ে দেখি। শুভ্রকে দেখলে মনের ভেতর কেমন প্রেম প্রেম জাগে। শিমলার কথা শুনেই অন্তরা কিছুটা লজ্জা পায়, কারণ অন্তরা মনে মনে আমাকে পছন্দ করে, বলতে পারেন ভালোই বাসে, কিন্তু এখন আমার সামনে প্রকাশ করেনি অধরার ভয়ে। তারপর অন্তরা বলে, ধর, আমি কেন শুভ্রর প্রেমে পড়তে যাব? এমনি ওকে একটু কল দিয়েছিলাম কথা বলার জন্য। আর শুভ্রকে তো অনেকেই পছন্দ করে, তাহলে আমি করলে দোষ কোথায়? শুভ্রর সাথে কথা বলতে ভালো লাগে তাই একটু কল দিয়েছিলাম। অন্তরার কথাটা শুনেই অধরা রেখে আগুন হয়ে যায়, কারণ অধরা কখনো চায় না যে আমার সাথে কোনো মেয়ে যোগাযোগ করুক, কারণ অধরা নিজে আমাকে অনেক বেশি ভালোবাসে। আর অধরা আমাকে এতটাই ভালোবাসে যে কোনো মেয়ে আমার দিকে তাকালে তার চোখ তুলে ফেলতে ইচ্ছে করে। অধরার এখন ইচ্ছে করছে অন্তরা যেই মুখ দিয়ে আমার সাথে কথা বলতে চাইছে সেই মুখটা ভেঙে দিতে। তারপর অধরা বলল, এই তোদের লজ্জা করে না ছোট ভাইদের নিয়ে এমন কথা বলতে? শুভ্র তোদের জুনিয়র, সেই হিসেবে শুভ্র তোর ছোট ভাই হয়। এসব পছন্দ অপছন্দ আর প্রেম ভালোবাসা মাথা থেকে সরা। আর যদি প্রেম করতে হয় তাহলে বড়দের সাথে কর। আর অন্তরা, তুই শুভ্রকে কল দিয়ে একদম বিরক্ত করবি না, কারণ সামনে ওর পরীক্ষা। কথাটা বলেই অধরা ক্লাস থেকে বেরিয়ে যায় আর মনে মনে আমাকে খুঁজতে থাকে। অধরা আমার উপর এতটাই রেগে আছে যে
আমাকে যে আজ কী করবে সে নিজেও জানে না। এইদিকে আমি একটা ক্লাস শেষ করে আমাদের কলেজ ক্যাম্পাসের এক কোণায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছিলাম। গল্প করার মাঝে হঠাৎ কোত্থেকে যেন অধরাপু এসে আমার বন্ধু শিমুলকে ঠাস ঠাস করে 2টা চর মারে। আর অধরাপুর এমন চর খেয়ে শিমুল বোকার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তোর সাহস হলো কি করে আমাকে মিথ্যা বলার? এরপর যদি আমার সাথে মিথ্যা বলিস তাহলে খবর আছে বলে দিলাম। অধরাপুর কথা শুনে আমার গলার পানি শুকিয়ে গেছে, কারণ আমি বুঝে গেছি অধরাপু সত্যটা জেনে গেছে। এখন আমার কি অবস্থা করে আল্লাহ ভালো জানে। কি হয়েছে আপু, আপনি শিমুলকে মারলেন কেন? আমার কথা শুনে অধরা চোখগুলো লাল করে আমার দিকে তাকায় আর আগে গড়গড় করে বলতে থাকে, কেন মারছি তোকে সেটা বাসায় নিয়ে বোঝাবো, আমার সাথে মিথ্যা বলার ফল দেখাবো। এখন বাসায় চল, আজ তোর ক্লাস বাসায় করাবো। কলেজ তো এখনই ছুটি হবে না, আর আপনার ক্লাস আছে না? আমার কথা শুনে অধরা রাগে চিৎকার করে বলে, শুভ্র, আমি তোকে বাসায় যেতে বলছি, তুই এক্ষুনি বাসায় যাবি। আর যদি একটা কথা বলিস তাহলে তোর ভালো হবে না। চল এখন বাসায়। কথাটা বলে অধরা আমার হাত ধরে টেনে কলেজের বাইরে নিয়ে আসে। তারপর সে নিজে একটা রিক্সা ডেকে সেটাতে আমাকে হাত ধরে টেনে তোলে। সারা রাস্তা আমার হাত শক্ত করে ধরে রাখে যেন আমি পালাতে না পারি। সারা রাস্তায় বিড়বিড় করে কি যেন বলতে বলতে বাসার সামনে আসে। রিক্সা থেকে নেমে আমাকে হাত ধরে টানতে টানতে অধরা নিজের রুমে নিয়ে যায়। আর অধরা আমাকে তার রুমে নিয়ে ভয়ঙ্কর রাগী একটা ভাব নিয়ে বলল, তুই আমার সাথে মিথ্যা বলার সাহস কোথায় পেলি? অধরার এমন ভয়ঙ্কর রাগী চেহারা দেখে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। তবে মনে মনে বলছি, এই বুঝি রাগিনীর হাতে আমার জীবনটা গেল। তবুও নিজেকে বাঁচানোর জন্য বললাম, আপু আমি আপনার সাথে কি মিথ্যে বললাম? আমি কথাটা বলার সাথে সাথেই অধরা আমার গালে ঠাস করে একটা মেরে দেয়। এভাবে 4টা চড় মারে। আর তারপর আমার শার্টের কলার চেপে নিজের মুখটা আমার মুখের সামনে এনে এমন রাগী কণ্ঠে বলল, তুই আমার সাথে কি মিথ্যা বলছিস তুই জানিস না? কাল রাতে তুই অন্তরার সাথে ফোনে কথা বলে আমাকে মিথ্যা বললি কোন সাহসে যে তুই শিমুলের সাথে কথা বলছিস? তোকে আমি বারবার মানা করছি যে তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাহলে কোন সাহসে তুই অন্তরার সাথে কথা বললি? অধরা আমার গালে এত জোরে চোরগুলো মারল যে আমার চোখ দিয়ে মুহূর্তে পানি চলে আসে। এতক্ষণে আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, আপু প্লিজ বিশ্বাস করেন, আমি কখনো জানতাম না এটা আপনার বান্ধবী অন্তরা আপুর নাম্বার ছিল। যদি জানতাম তাহলে কখনো আমি আপনার কথা অমান্য করে অন্তরা আপুর সাথে ফোনে কথা বলতাম না। তাইলেই তুই পরে কথা বললি কেন? আর আমার সাথে মিথ্যা বললি কেন? তুই জানিস না আমি মিথ্যা কথা পছন্দ করি না। আমি যখন কল রিসিভ করার পর বুঝতে পারি এটা অন্তরা আপুর নাম্বার, তখন বাধ্য হয়ে কথা বলেছিলাম। কারণ তখন যদি ওনার মুখের উপর কল কেটে দিতাম তাহলে উনি কষ্ট পেতেন। তাই এক প্রকার বাধ্য হয়ে কথা বলছিলাম। আর আমি জানি আপনি আমার কোনো মেয়ে মানুষের সাথে কথা বলা পছন্দ করেন না, তাই সেভাবে আপনার সাথে মিথ্যা কথা বলেছিলাম। দয়া করে আমাকে মাফ করে দিন। আমি কখন আর কোনো মেয়ের সাথে কথাই বলবো না। আমার কথা শুনে অধরা আমার শার্টের কলারটা ছেড়ে দেয় আর বলে, শুভ্র, আমি সবার কাছ থেকে সব কথা শুনতে পারি, কিন্তু তোর কাছ থেকে মিথ্যা কথাটা একদম শুনতে পারি না। সেটা তুই কেন বুঝিস না? তুই কোনো মেয়ের সাথে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেটা কেন বুঝিস না? তুই যদি কোনো মেয়ের দিকে তাকাস তাহলে আমার মাথা ঠিক থাকে না, এটা কেন বুঝিস না? আর তোকে আবারও বলছি, কখনো এমন কোনো কাজ করবি না যেটার জন্য আমি আমার রাগটা কন্ট্রোল করতে না পারি। আমার সব বান্ধবীকে সব সময় নিজের বোনের মতো দেখবি, অন্য কিছু যাতে তোর মাথায় না আসে। যদি কোনো দিন আমি ভুল করেও শুনি তুই কোনো মেয়ের সাথে অন্য কোনো সম্পর্কে জড়াস, তাহলে তোকে আমি নিজের হাতে খুন করব, সেটা তুই মাথায় রাখিস। ঠিক আছে আপু, এমন কিছু কোনোদিন আপনি শুনবেন না। আর অন্তরা আপুকে তো নিজের বোনের নজরে দেখি, যেমনটা আপনাকে দেখি নিজের বোনের নজরে। কথাটা বলে মনে হয় আমি কত বড় ধরনের ভুল করে ফেলেছি। কারণ কথাটা বলার সাথে সাথেই অধরা হাত দিয়ে আমার মুখ টিপে ধরে আর নিজের মুখটা আমার মুখের সামনে এনে গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর নিজের বোন মানে? আমি কি তোর মায়ের পেটের বোন নাকি যে তুই আমাকে নিজের বোন মনে করিস? এসব আবাল মার্কা কথা যদি আরেকবার আমার সামনে বলিস তাহলে মেরে তোর মুখ ভেঙে দিব, কুত্তা কোথাকার। আজ থেকে পৃথিবীর সব মেয়ে তোর নিজের মায়ের পেটের বোন, শুধু আমি ছাড়া। সবাইকে আপু বলে ডাকবি, কিন্তু আমাকে আপু ডাকবি না, বুঝলি? অধরার কথা শুনে আমি মুহূর্তেই বোকা বনে যাই। এই মেয়ে বলে কি পৃথিবীর সবাই নাকি আমার মায়ের পেটের বোন, শুধু উনি ছাড়া? সবাইকে আপু ডাকলেও নাকি তাকে আপু ডাকা যাবে না। তাহলে তাকে কি বলে ডাকবো? আপনাকে তো ছোটবেলা থেকে আপু ডেকে আসছি, তাহলে এখন আপু ডাকবো না কেন? আর আপনাকে যদি আপু বলে না ডাকি তাহলে কি বলে ডাকবো? আমার কথা শুনে অধরা মনে মনে বলল, তুই আমাকে বউ বলে ডাকবি, জান, কলিজা, আরো কত নাম আছে সেগুলো বলে আদর করে ডাকতে পারিস না? কুত্তাটাকে ইচ্ছা করে গলা টিপে মেরে ফেলি। ওরে যে এত ভালোবাসি, সব সময় চোখে চোখে রাখি, সেটা বোঝে না।
সামনে আসলে শুধু আপু আপু করে। অধরার উপর এমন চুপ করে থাকা দেখে আমি বললাম, আপু কি হলো বলেন। আমার কথা শুনে মনে হয় অধরা ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। এখন থেকে কথায় কথায় আমাকে আপু বলে ডাকবি না, দরকার পড়লে নাম ধরে ডাকবি, না হয় অন্য কিছু বলে ডাকবি। আপু বলে ডাকলে তোর ভালো হবে না বলে দিলাম। যা এখন রুমে গিয়ে রেস্ট কর, আর আমি ডাকলেই আমার রুমে আসবি। অধরার কথা শুনে আমি তার রুম থেকে বেরিয়ে আসি আর মনে মনে বলতে থাকি, এই মেয়ে নিশ্চিত পাগল হয়ে গেছে। না হলে আমাকে কেন বললো যে তার নাম ধরে রাখতে? এটা কি কখনো সম্ভব নাকি? আমি জীবনে পারবো না তার নাম ধরে ডাকতে। এতে যা হবার হবে। আমি যখন এসব চিন্তা করতে করতে আমার রুমের দিকে যাচ্ছি, ঠিক তখনই অধরার আম্মু, যাকে আমি বড় আম্মু বলে ডাকি, তিনি বললেন, কিরে শুভ্র, তোরা এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি যে? বড় আম্মুর কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই। কি বলবো ভেবে পাচ্ছি না। তারপর আমি বললাম, বড় আম্মু, আজকে নাকি কলেজে কোনো ক্লাস হবে না। কলেজে কিসের একটা মিটিং আছে, তাই কলেজ ছুটি দিয়ে দিছে। তখন হঠাৎ করে বড় আম্মু আমার গালে হাত দিয়ে বলল, শুভ্র, তোর গালে এই দাগ কিসের? দেখে তো মনে হয় কেউ থেকে দিয়েছে তোর 2 গালে। আর তার হাতের ছাপ তোর এখনো গালে রয়ে গেছে। সত্যি করে বল, কার এত বড় সাহস যে তোর গালে এমনভাবে থাপ্পড় দিছে? আসলে আমি তাদের নিজের ছেলে না হতে পারি, কিন্তু আজ পর্যন্ত তারা আমার গায়ে কখনো হাত তোলেনি। তাই আমার গালে এমন চরের দাগ দেখে বড় আম্মু রেগে যায়। এখন যদি আমি বলি যে অধরা আপু আমাকে এমনভাবে চর দিয়েছে, তাহলে বড় আম্মুকে অধরাকে বকা দেবে। আর আমি কখনোই চাই না আমার জন্য অধরা বকা খাক। আসলে বড় আম্মু, তুমি যেমন ভাবছো ঠিক তা না। সকাল থেকে আমার অ্যালার্জির সমস্যা হচ্ছে, মুখটা কেমন জানি চুলকাচ্ছে। তাই হয়তো মুখে চুলকানোর কারণে দাগ পড়ে গেছে, না হলে আমাকে আবার কে মারবে? কিন্তু দেখে তো মনে হয় না এটা অ্যালার্জির দাগ। মনে তো হচ্ছে কেউ তোকে মারছে। সত্যি করে বল আমাকে, কে মারছে তোকে? বড় আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমাকে কেউ মারেনি। আমি এক্ষুনি গোসল করলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি রুমে যাই। আচ্ছা যা, রুমে গিয়ে রেস্ট কর। তারপরে আমি সেখান থেকে দ্রুত রুমে চলে আসি, না হলে বড় আম্মু ঠিকই বুঝে যাবে যে আমার গালের দাগগুলো চরের দাগ। আমি রুমে এসে সরাসরি চলে যাই গোসল করতে। গোসল করে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি, সত্যি আমার গালগুলো এখনও অধরার গালের সাথে লেগে রয়েছে। গুন্ডিটার হাতে এত শক্তি যে আরেকটু জোরে মারলে হয়তো আমার দাঁতই পড়ে যেত। তারপর আমি একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুয়েছিলাম, কিন্তু বিছানায় শোয়ার পর কখন যে আমি ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। আমি যখন গভীর ঘুমে মগ্ন, তখন হঠাৎ আমার ঘুমের মাঝে অনুভব করি কে যেন আমার গালে নরম হাতের কোমল স্পর্শ দিয়ে আমার গাল বুলিয়ে দিচ্ছে। এটাতে আমি এতটা আমলে না নিলে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু না, আস্তে আস্তে সেই নরম ছোঁয়াটা যেন আরও বাড়তেই লাগলো। আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে, আমার চুলে আস্তে আস্তে বিলি কেটে দিচ্ছে। আর এতক্ষণে আমার ঘুমটাও ভেঙে যায়। আমি যখন চোখ খুলি এই মানুষটাকে দেখার জন্য, যে কে আমায় এত যত্ন করে আদর দিচ্ছে, আর চোখ খুলে যাকে আমি দেখলাম তাকে দেখে আমি অবাক হয়ে যাই। কারণ সেই মানুষটি হলো অধরা আপু। অধরা আপুকে দেখে আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসি। তখন অধরা আপু বলল, কিরে, উঠে পড়লি কেন? শুয়ে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অধরার কথা শুনে আমি মনে মনে বলতে থাকি, অধরা আপু আবার কি হলো? কিছুক্ষণ আগেই তো মেরে আমার গাল লাল করে দিছে, হঠাৎ আবার কি হলো? এত আদর দেখাচ্ছে কেন? সত্যি মেয়ে মানুষের মন বোঝা অনেক কঠিন। তারা কখন কি করে নিজেরও জানে না। আমি যখন চুপ করে বসে মনে মনে সব ভাবছিলাম, তখন আমার এই চুপ থাকা দেখে অধরা আপু বলল, কিরে শুভ্র, এমন চুপ করে কি ভাবছিস? শুয়ে পড় এখানে। অধরা আপুর কথা শুনে আমি বললাম, আপু আপনার মাথা ঠিক আছে তো? আমি কথাটা বলার সাথে সাথেই অধরা আমাকে 2টা চড় মারে, কিন্তু চড়গুলো খুব জোরে দেয়নি। তখন আমি গালে হাত দিয়ে বললাম, এখন আবার কেন মারলেন? আমি তো কিছু করিনি। তুই এখন আমাকে আপু ডাকলি কোন সাহসে? তোকে না মানা করলাম আমাকে আপু ডাকতে, তাহলে ডাকলি কেন? আচ্ছা আপনি সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে? মাথা ঠিকঠাক আছে তো? তাহলে তুই কি বলতে চাচ্ছিস আমি পাগল? না না, আমি ঠিক তা বলিনি। আপনি পাগল কেন হতে যাবেন? আসলে সকালে আপনি নিজের হাতে মেরে আমার গাল লাল করে দিয়েছেন, যেটার ব্যথা এখন আমার গালে লেগে আছে। আবার এখন নিজে এসে আমার ঘুমের মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আদর করছেন। আর সব থেকে বড় কথা, আপনি আমার থেকে গুনে গুনে 2 বছরের বড়। তাহলে আমি কি করে আপনাকে নাম ধরে ডাকি সেটা আপনি নিজেই বলেন। তাই জন্য বললাম আপনার মাথা ঠিক আছে কিনা। আমার কথা শুনে অধরা বসা থেকে উঠে আমার কাছে আসে। তারপর তার কোমল হাত দুটো যে আমার গালের কাছে নিয়ে আসে, তখনই আমি তার কাছ থেকে একটু দূরে সরে যাই। কারণ আমি ভাবছি অধরা হয়তো আমাকে আবারও চড় দেবে। তাই আমি একটু দূরে সরে যাই যাতে চড় না দিতে পারে। কারণ সকালে চড় খেয়ে আমার চাপার দাঁত নড়ে গেছে। আমি যখন অধরার কাছ থেকে দূরে সরে যাই, তখন অধরা আমার দিকে চোখ লাল করে তাকায়
আর আমাকে ওর কাছে আসতে বলে। কিন্তু আমি ভয়ে ভয়ে তার কাছে যাওয়াতে অধরা নিজে আবার আমার কাছে আসে। অধরা আমার কাছে এসে ওর হাতগুলো দিয়ে খুব আলতোভাবে আমার 2 গালে হাত রেখে আমার চোখের দিকে তাকিয়ে বলে, শুভ্র, সকালের চরগুলো খুব জোরে লেগেছে তাই না রে? আরে না, ওটা তেমন বিষয় না। আর আমি অন্যায় করলে আপনি আমায় শাসন করবেন, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না। আমি জানি তুই আমার সাথে মিথ্যা বলছিস। সকালের চরগুলো তোর খুব লাগছে, কারণ তোর গালে এখনো আমার হাতের ছাপ রয়ে গেছে। আসলে কি করব বল, আমার রাগ উঠলে আমি কিছুতেই তা কন্ট্রোল করতে পারি না। মাথা ঠিক থাকে না, কি থেকে কি করে বসি নিজেও জানি না। তাই রাগের মাথায় তোর সাথে এমন করছি। তবুও তুই আম্মুর কাছে আমার নামে কিছুই বলিসনি। আমি যে তোকে মারছি এটা আম্মুর কাছে বললি না কেন? অধরার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ বড় আম্মু যখন আমাকে জ্বরের কথা জিজ্ঞাসা করে তখন তো অধরা সেখানে ছিল না। তাহলে কি করে জানলো আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এটাই মাথায় আসছে না। তখন আমি বললাম, কিন্তু আপনি কি করে জানলেন আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলেছি? এত অবাক হওয়ার কিছু নাই। তুই যখন আম্মুর কাছে এইসব বলছিলি তখন তোর ছোট নবাব পাশেই ছিল। সে এসে আমাকে সব বলছে। এখন বল, আম্মুর কাছে মিথ্যা কেন বললি? ও, তাহলে ছোট নবাব আপনাকে সব বলেছে? আসলে আমি অন্যায় করেছি, তার শাস্তি স্বরূপ আপনি আমাকে শাসন করেছেন। আর আমি এটা কখনোই চাই না আমার জন্য আপনি বকা খান বা কোনো প্রকার কষ্ট পান। তাই বড় আম্মুর কাছে মিথ্যা বললাম। না হলে বড় আম্মু হয়তো আপনাকে বকা দিত, তাই ইচ্ছে করে বড় আম্মুর সাথে তখন মিথ্যা বলি। আমি কথাগুলো বলে অধরার চোখের দিকে তাকিয়ে দেখি অধরার চোখে পানি টলমল করছে, মনে হয় একটু পরে বেরিয়ে আসবে। তখন অধরা আমাকে খুব মায়া জড়ানো কণ্ঠে বলল, শুভ্র, তুই এত ভালো কেন রে? কোথায় আমি ভালো? আমার চাইতে আপনি ভালো। এবার গালটা ছাড়েন, ব্যথা লাগছে। তোর গালে কি বেশি ব্যথা করছে? আরে না, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমি যেহেতু তোকে মেরে এমন অবস্থা করছি, তাহলে আমি এখন সব ব্যথা ঠিক করে দিব। অধরার কথা শুনে আমি অবাক হয়ে যাই। মেয়ে বলে কি, সে এটাকে ব্যথা ঠিক করে দেবে? পড়াশোনা তো এখনো বাকি, তাহলে ব্যথা ঠিক করার ডাক্তার হলো কিভাবে সেটাই ভাবছি। আমি তখন বললাম, কি বলেন আপনি? ব্যথা ঠিক করবেন কিভাবে? এটা তেমন কোনো বিষয় না, এমনিই ঠিক হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। আমার কথা শুনে অধরা বলল, আমি কিভাবে ব্যথা ঠিক করি সেটার চিন্তা তোকে এত করতে হবে না। এখন তুই বেশি কথা না বলে চোখ বন্ধ কর। এটা আবার কেমন কথা? ব্যথা কমার জন্য কি চোখ আবার বন্ধ করতে হয় নাকি? এমন চিকিৎসা আমার লাগবে না, আপনি আমার রুম থেকে যান, এমনিতেই কমে যাবে। আমার কথা শুনে অধরা আমার গালটা হালকা চেপে রাগী কণ্ঠে বলল, ওই হারামি, বেশি কথা বলিস কেন? তোকে চোখ বন্ধ করতে বলছি, তুই চোখ বন্ধ করবি, না হলে সকালের মতো দিব আরো কয়েকটা। এই না না, আর দেন না, তাহলে চাপার দাঁতে একটাও থাকবে না। এই যে আমি চোখ বন্ধ করলাম। তাড়াতাড়ি বন্ধ কর, আর একদম তাকাবি না বলে দিলাম, না হলে তোর খবর আছে। তারপরে আমি অধরার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, কিন্তু কিছুক্ষণ হয়ে গেল অধরার কোনো রকম সারা শব্দ পাচ্ছি না। আছে নাকি চলে গেছে বুঝতে পারছি না। তারপর হঠাৎ করে মনে হলো কে একজন তার হাত দিয়ে আমার ঠোঁটগুলো আটকানোর চেষ্টা করছে। আমি বেশ বুঝতে পারছি এটা অধরা, কিন্তু সে কি করতে চাচ্ছে সেটাই বুঝতে পারছি না। তারপর আস্তে আস্তে মনে হচ্ছে অধরার নিঃশ্বাস আমার মুখের উপর পড়তে লাগলো, আর আমি কিছু বুঝে ওঠার আগে অধরা আমার 2 গালে 2টা কিস করে বসে, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো কল্পনা করতে পারিনি যে অধরা আমার সাথে এমন কিছু করবে। অধরা আমাকে কিস করে একটা হাসি দিয়ে দৌড় মেরে আমার রুম থেকে বেরিয়ে যায়, আর আমি বোকার মতো ওখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে ভাবতে থাকি, এখন আমার সাথে এটা কি হলো? অধরা কেন আমার সাথে এটা করলো? এটা যদি পরিবারে কেউ দেখতো তাহলে আমাকে তারা কি মনে করতো? এটাই মাথায় আসতেই আমার শরীর ঘামতে শুরু করে দেয়। আমি যখন একটু আগে ঘটে যাওয়া বিষয়টা নিয়ে নানান চিন্তায় ব্যস্ত, ঠিক তখনই দেখি আমার সামনে অধরা ছোট ভাই আয়ান, মানে যাকে আমি ছোট নবাব বলে ডাকি, সে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। তখন আমি তাকে বললাম, কি ছোট নবাব, আজ এত খুশি কেন যে এত হাসতেছো? শুভ ভাইয়া, অধরা আপু তোমাকে চুমা দিছে তাই না? ছোট নবাবের কথা শুনে আমি এবার সত্যি সত্যি আমার গলা শুকিয়ে গেছে। ও কি করে জানলো যে অধরা আমাকে কিস করেছে? আর সব থেকে বড় কথা, এই কথা যদি বড় আম্মু জানতে পারে তাহলে সারা জীবনের জন্য তাদের কাছে ছোট হয়ে যাব। ছোট নবাব, তোমাকে কে বলেছে অধরা আপু আমাকে কিস করেছে? এটা একদম মিথ্যা কথা। শুভ ভাইয়া, তুমি মিথ্যা বলছো। আমি জানালার পাশে দাঁড়িয়ে সব দেখেছি আপু তোমার সাথে কি কি করেছে। আর তোমার গালে এখনো আপুর লিপস্টিকের দাগ লেগে আছে। আয়নের কথা শুনে তাড়াতাড়ি গালে হাত দিয়ে দেখি সত্যি সত্যি আমার গালে গোলাপি কালারের লিপস্টিক লেগে আছে। তার মানে আয়ন সত্যি সব দেখেছে। তখন আয়নকে বোঝানোর জন্য বললাম, আসলে ছোট নবাব, অধরা আপু আমার সাথে দুষ্টিমি করে এমন করেছে, বুঝেছো?
তুমি এটা আবার কাউকে বলে দিও না কেমন? আমি তোমার জন্য বাজার থেকে কিটক্যাট চকলেট এনে দেবো। আচ্ছা বলবো না, তবে অনেকগুলো আনতে হবে কিন্তু। আচ্ছা যাও, তোমার জন্য অনেকগুলো চকলেট আনবো। আমার কথা শুনে ছোট নবাব খুশি হয়ে চলে যায়। আর আমি মনে মনে চিন্তা করতে থাকি, এখন থেকে যতটুকু সম্ভব অধরার কাছ থেকে দূরে দূরে থাকবো। কারণ দিনকে দিন অধরা আমার সাথে যে আচরণগুলো করছে বেশ অন্যরকম লাগছে, যা পরিবারের কেউ দেখলে অন্য কিছু ভাবতে পারে। পরে আমি সেখান থেকে বাইরে হয়ে চলে যাই। বাইরে গিয়ে বাসার জন্য কিছু টুকটাক কাজ করি। এভাবেই সারাদিনটা বাসার কাজ আর ছোট নবাবের সাথে খেলা করেই সেদিনের মতো দিনটা পার হয়ে যায়। তবে এর মাঝে অধরা কয়েকবার আমাকে কাছে ডাকে, কিন্তু আমি অন্য কাজের বাহানা দিয়ে চলে আসি। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন চলে যায়। এখন আমি খুব বেশি প্রয়োজন ছাড়া অধরাপুর কাছে যাই না। তার কাছ থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে চলি, যেটা অধরা বেশ ভালো করে বুঝতে পারছে। তাই আমি যত তার থেকে দূরে থাকি, অধরা তত আমার কাছে আসতে চায়। এখন কলেজে গেলে আগে চাইতে আরও বেশি নজরে রাখে। আজ কলেজে যাওয়ার জন্য আমি আর অধরা বাসা থেকে বের হই। মাঝ রাস্তায় এসেই হঠাৎ অধরা থেমে যায় আর আমাকে বলে, শুভ্র, তুই ইদানিং আমাকে বেশ এড়িয়ে চলছিস। কোথায় এড়িয়ে চলছি? সবসময় তো আপনার আশেপাশেই থাকি। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? আগের মতো তুই আমার সাথে কথা বলিস না। আমি 10টা প্রশ্ন করলে তুই একটা প্রশ্নের উত্তর দিস। আমি তোকে ডাকলে তুই অন্য কাজের বাহানা দিয়ে চলে যাস। এগুলো কেন করছিস আমার সাথে? তোর এমন ব্যবহার যে আমাকে খুব কষ্ট দেয়। আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না। বল, কেন আমার কাছ থেকে দূরে থাকিস তুই? দেখেন আপু, আমি এখন যেটা করছি এটাই ঠিক। এখন আপনি বড় হয়েছেন, আমি বড় হয়েছি। আপনার সাথে এত মেশে এখন ঠিক হবে না, কারণ এতে মানুষ অন্য কিছু মনে করতে পারে। সেদিন আপনি আমার রুমে এসে আমার সাথে যা করেছেন আপনার ভাই সব দেখেছে। একটাবার চিন্তা করেছেন, যদি এটা ছোট নবাবের জায়গায় আপনার আম্মু হতো তাহলে উনি কী মনে করতেন? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে সবসময় আপনার থেকে দূরে দূরে থাকবো। আর কিছুদিন পর আমি এমনিতেও আপনাদের এখান থেকে চলে যাব। তাই শুধু আমার প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই, এতে কষ্ট আরও বাড়বে। আমি কথাগুলো বলার সাথে সাথেই অধরা কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে আমার কাছে এসে শার্টের কলার চেপে ধরে আর বলতে শুরু করে, যা বলছিস খুব বেশি বলে ফেলছিস। আর বলিস না। একটা কথা তুই ভালো করে জেনে রাখ, তোকে আমি সারা জীবন আমার চোখের সামনে দেখতে চাই। আর আমি তোকে সারা জীবন আমার চোখের সামনেই রাখবো। তার জন্য আমার যা করতে হয় তাই করব। আজ থেকে যদি আমার কাছ থেকে দূরে থাকিস বা থাকার চেষ্টা করিস, তাহলে ওই দিন তো তোর রুমে গিয়ে গালে কিস করছি, এবার সবার সামনে তোর ঠোঁটে কিস করব। তখন দেখবি কেমন লাগে। শুভ্র, তুই শুধু আমার, আমি তোকে অন্য কারোর হতে দিব না। আপু আপনি এগুলো কি বলছেন বুঝতে পারছেন? ওই কুত্তা হারামি, তোকে না মানা করছি আমাকে আপু ডাকবি না? এখন থেকে আমাকে নাম ধরে ডাকবি, না হলে তোর খবর আছে বলে দিলাম। এটা সম্ভব না, আমি আপনাকে কখনো নাম ধরে ডাকতে পারবো না। আর আপনি কি শুরু করেছেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। এখন যেটা করছি এটাই ঠিক। আর আমি কেন তোর সাথে এমন করছি তুই খুব ভালোভাবেই বুঝতে পারছিস। না, আমি কিছুই বুঝতেছি না, আর বুঝতেও চাই না। দয়া করে আপনি আমার সাথে এমন করবেন না। আমি কার সাথে কেমন করব সেটা তোকে বলতে হবে না। আর কেন এমন করছি তুই যদি না বুঝিস সমস্যা নাই, খুব তাড়াতাড়ি তোকে বুঝিয়ে দেব। এখন আর কথা না বলে তাড়াতাড়ি কলেজে চল, না হলে ক্লাস মিস হয়ে যাবে। তারপর আমি আর কিছু না বলে অধরার সাথে কলেজে চলে আসি। তবে আমার মাথায় শুধু একটা চিন্তাই, অধরার এই আচরণ যদি বাড়ির মানুষ জানতে পারে তাহলে আমার কি অবস্থা হবে। এখন আমার কেন জানি মনে হচ্ছে অধরা মনে হয় আমাকে ভালোবাসে। নাহলে আমি অন্য মেয়ের সাথে কথা বলে অধরা রেগে যায় কেন? তার কথা না শুনলে আমার সাথে রাগ কেন করে? আর একটু আগে রাস্তার মাঝে দাঁড়িয়ে যে কথাগুলো বললো, এতে তো স্পষ্ট বোঝা যায় আমাকে নিয়ে অধরার মনে কিছু একটা চলছে, যেটা আমার জন্য সামনে আরও বিপদ ডেকে আনবে। কিন্তু অধরার মনে আমাকে নিয়ে যাই চলুক না কেন, তাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। ছোট সময় থেকেই তাকে আপুর মতো ভেবে আসছি। তাছাড়া তাদের পরিবারের কাছে আমি অনেক ঋণী। ক্ষণিকের একটা মোহে পড়ে তাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাই যতদিন আছে এখানে অধরাপুর পাগলামিগুলো সহ্য করে নিতে হবে। আজকে কলেজে সে কারোর সাথে তেমন কথা বলেনি। তারপর একে একে সবগুলো ক্লাস করে ছুটি হয়ে যায় কলেজ। আর আমি আর অধরাপু মিলে বাসার দিকে যেতে থাকি। রাস্তায় আবারও অধরা হাজারটা কথা বলেছে, আমি শুধু চুপচাপ শুনেই যাচ্ছি। তখন অধরাপু বলল, এই শুভ্র, তোমাকে আমি এতগুলো কথা বললাম, তুমি এমন চুপ করে আছো কেন? আর এমন দূরে দূরে আছো কেন? কাছে আসো। অধরের এমন কথা শুনে আমার কাশি চলে আসে। যে মেয়ে সারা জীবন আমাকে তুই করে বলে আসছে, একটু ভুল করলে মেরে ভর্তা বানিয়ে দিত, সে আজ এমনভাবে কথা বলছে যেন আমি তার বয়ফ্রেন্ড বা জামাই লাগি। তখন আমি বললাম, আপু প্লিজ এমনভাবে কথা বলবেন না,
আমার বদহজম হয়। আপনার মুখ থেকে আমি তুই শব্দটা শুনে অভ্যস্ত, তাই আপনার মুখে তুমি ডাকতে শুনে আমার বদহজম হচ্ছে। তার চেয়ে ভালো আপনি আমাকে তুই করে ডাকেন। যদি তুইয়ের নিচেও কিছু থাকে তাহলে সেটা বলেই ডাকেন, তারপর এমন তুমি করে ডাকবেন না দয়া করে। আমার এমন কথা শুনে অধরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে, যেন এক্ষুনি আমাকে চোখ দিয়ে গিলে খাবে। অধরা এমনভাবে তাকানো দেখে আমি বললাম, আপু প্লিজ, আপনি আমার দিকে এমনভাবে তাকাবেন না। আপনার এমন তাকানো দেখলে আমার ভয় লাগে। তার চেয়ে বরং যদি মারতে মন চায় তাহলে 2টা চড় মারতে পারেন, কারণ আপনার এমন ভয়ঙ্কর তাকানো চাইতে চড় খাওয়া অনেক ভালো। আমার কথা শুনে অধরা বলল, রাস্তায় এত বক বক না করে তাড়াতাড়ি বাসায় চলো, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে। অধরার এমন কথা শুনে বেশ অবাকই হলাম, কারণ আমার এতগুলো কথা শুনে সে তেমন কোনো রিয়াকশনই করলো না। বিষয়টা বেশ অবাক করা, তবে এটা আমার জন্য ভালোই হলো। তারপর আমি বললাম, আচ্ছা চলুন, বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তারপর আমি আর অধরা বাসার দিকে যেতে থাকি। কি ভাবছিস চান্দু, আমি তোকে কিচ্ছু বলবো না? এমনি এমনি ছেড়ে দেবো তোকে? আমি তোকে তুমি করে বললে তোর বদ হজম হয়। আমার তাকানো তোর কাছে ভয়ঙ্কর লাগে, তার চাইতে তোকে থাপ্পড় দেওয়া ভালো। আর আমাকে বারবার আপু বলা তোকে আজ ছুটাচ্ছি। একবার বাসায় নিয়ে যাই, তারপর তোর ঠোঁটগুলো আজ কামড়ে ছিঁড়ে ফেলবো, যেগুলো দিয়ে বেশি পটর পটর করিস তুই। আমি যে তোকে ভালোবাসি সেটা আজ বুঝিয়ে দেব। এদিকে আমি আর অধরা অল্প কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসি। তবে বাকি রাস্তায় অধরা আমার সাথে কোনো কথা বলেনি। এতে আমার যে কী যে শান্তি লাগছে তা বলে বোঝাতে পারবো না। কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সারা রাস্তা অধরা কি যেন মনে মনে ভাবছিল, তবে সেটা জানার আমার কোনো আগ্রহ নেই। আমি আর অধরা যখন গেট দিয়ে বাসার ভিতরে যাই তখন বললাম, আপু আপনি রুমে গিয়ে রেস্ট করেন, আর যদি বেশি খারাপ লাগে তাহলে বলবেন, ডাক্তারকে খবর দিব। হুম। এটা বলেই যে আমি আমার রুমের দিকে যাচ্ছি তখনই পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ শুনি। আর আমি পেছনে ফিরে দেখি অধরা মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এটা দেখেই আমার পাগল হওয়ার অবস্থা। আমি কোনো কিছু না ভেবেই এক দৌড়ে অধরার কাছে কেউ কোলে তুলে নেই, আর অধরার আম্মু দৌড়ে আসে অধরার কাছে। তখন আমি অধরাকে কোলে কোলে রুমে নিয়ে যাই। আর অধরার আম্মু মানে বড় আম্মু বলল, শুভ্র, আমার মেয়ের কি হলো? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? বড় আম্মু তুমি চিন্তা করো না, রাস্তা আমাকে বলেছিল শরীরটা নাকি একটু খারাপ লাগছে, আর বাসায় এসে এমন হয়ে গেল। তুমি তাড়াতাড়ি ডাক্তারকে কল করো, আর একটু রসুন নিয়ে তেল গরম করে নিয়ে আসো, হাত পায়ে মালিশ করলে ভালো হবে। আচ্ছা তুই এখানে থাক, আমি এখনই ডাক্তারকে কল দিচ্ছি আর একটু তেল গরম করে নিয়ে আসছি। কথাটা বলে বড় আম্মু বাইরে চলে যায়। আর এদিকে আমি অধরাপুর মাথার পাশে বসে আছি। তখন আমি মনে মনে চিন্তা করলাম, অধরার মুখে একটু পানি ছিটিয়ে দেখি জ্ঞান ফিরে নাকি। আর ঠিক তখনই আমি অধরার পাশ থেকে উঠে পানি আনতে যাব, তখনই অধরা আমাকে অবাক করে দিয়ে আমার হাত চেপে ধরলো। আর আমি পিছনে তাকিয়ে দেখি অধরা আমার হাত ধরে মিটিমিটি করে হাসছে। আপু আপনার জ্ঞান ফিরেছে? আমার কথা শুনে অধরা মুচকি এসে বলল, আমি আবার জ্ঞান হারালাম কখন যে আমার আবার জ্ঞান ফিরবে? তাহলে একটু আগে যেটা ছিল সেটা কি? আর আপনি এমন কেন করলেন? তোর সাথে আমার কিছু হিসেব আছে, সেই হিসেবটা বরাবর করার জন্যই এই নাটকটা করলাম, যাতে তোকে আমি কাছে পাই। কারণ বাড়িতে আসলেই তো তুই আমার কাছ থেকে পালিয়ে বেড়াস, তাই যাতে পালাতে না পারিস এই বুদ্ধি করলাম। কাজটা আপনি একদমই ভালো করেননি। আপনার জন্য বড় আম্মু কত চিন্তা করছে বুঝতে পারছেন? আর আমার সাথে এসব করে কোনো লাভ হবে না। আপনি যেটা চাচ্ছেন সেটা কোনোদিনও হবে না। তার চেয়ে বরং ভালো পাগলামি বাদ দেন। আমি কি বড় আম্মুকে বলে আসি আপনি সুস্থ হয়ে গেছেন, না হলে আবার বড় আম্মু ডাক্তার নিয়ে আসবে। কথাটা বলে আমি যে বাইরে হওয়ার জন্য পা বাড়াবো, ঠিক তখনই অধরা শোয়া থেকে আমার হাত ধরে একটা জোরে টান দেয়। আমি ব্যালেন্স রাখতে না পেরে অধরার বুকের উপর গিয়ে পড়ি। আর আমি অধরার উপর পড়ার সাথে সাথেই অধরা আমাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে ওর নিচে ফেলে দেয় আর আমার বুকের উপর চেপে বসে। অধরার এমন কাণ্ড দেখে বললাম, আপু প্লিজ আমাকে ছাড়েন, এটা একদম ঠিক হচ্ছে না। এখন যদি বড় মেয়ে সেভাবে আমাদের দেখে তাহলে আমার প্রতি যে বিশ্বাসটা ছিল সেটা এক মুহূর্তে কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। চুপ করে থাক, আর একটা কথাও তুই বলবি না। আম্মু যদি এখন এসে দেখে তাহলে তোকে কিছু বলার আগে আমি বলবো যে আমি তোকে ভালোবাসি, শুধু আজ থেকে না, অনেক আগে থেকে। কিন্তু সেটা তুই বুঝিস না। আমি তোর যত কাছে যেতে চাই তুই তত আমার কাছ থেকে দূরে চলে যাস। আপু আপনি সব কি বলছেন? আমাকে ভালোবাসেন মানে? আমি আপনার ছোট ভাইয়ের মতো, এটা কখনো সম্ভব না। আর আমার উপর থেকে সরুন, নাহলে বড় আম্মু এসে দেখে ফেলবে। আমার কথা শুনে অধরা আমাকে ছাড়বে তো দূরের কথা, উল্টো আমাকে ভালো করে নিজের সাথে আরো চেপে ধরে আর এক হাত দিয়ে আমার মুখ টিপে ধরে রাগী কণ্ঠে বলল, কুত্তা, আরেকবার যদি আমাকে আপু বলিস তাহলে এখানে তোকে মেরে তোর মুখ ভেঙে দেব। আর তুই আমার ছোট ভাই না, আজ থেকে তুই আমার ছোট জামাই, মানে জুনিয়র জামাই।
এটা কোনোদিনও সম্ভব না। আপনাকে আমি সারা জীবন আপু বলে এসেছি, আশা মনে তাই বলবো। অন্য কিছু আমার কাছে আশা করে লাভ নেই। আর আপনি চাইলে আমার চাইতে 1000 গুণ ভালো ছেলের সাথে প্রেম করতে পারবেন। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি জানি আমি চাইলে অন্য যে কোনো ছেলের সাথে প্রেম করতে পারি, কিন্তু আমার অন্য কাউকে চাই না, তোকেই চাই আমার। আর আমি যেহেতু বলছি তোকেই আমার চাই, তাহলে দুনিয়ার কারোর শক্তি নাই তোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার। এখন বল, তুই কি আমাকে আপসে ভালোবাসবি নাকি আমি অন্য ব্যবস্থা করব? আপু আপনি যা খুশি করেন, যেটা কখনো হওয়ার না সেটা কোনোদিনও হবে না। এসব পাগলামো বাদ দেন আর সরুন আমার উপর থেকে। আমার কথা শুনে অধরার রাগটা যেন বেড়ে যায়। শুভ্র, আমি তোর মুখে আপু ডাক শুনতে চাচ্ছি না, আমার নাম ধরে ডাক বলছি। কোনোদিনও সম্ভব না, অযথা বলে লাভ নেই। দয়া করে সরুন, আপনার আম্মু আসার আগেই। কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয় সেটা আমার জানা আছে। তখন রাস্তায় কি বলছিলি? আমার তাকানো তোর কাছে ভয়ঙ্কর লাগে? এখন দেখ তোর কি অবস্থা করি। তোর মুখ দিয়ে আর কোনোদিন আপু ডাক আসবে না। কথাটা বলে অধরা নিজের পুরোটা শরীর আমার উপরে শরীরের সাথে মিশিয়ে দেয়। আর আমাকে কিছু বলার মতো সুযোগ না দিই আমার মাথার চুলগুলো খামছে ধরে, আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো ঠেসে দেয়। জীবনে প্রথম কোনো মেয়ের এত কাছে আসছে, তার উপর আমার ঠোঁটের উপর আবার যে অত্যাচার শুরু করেছে, জানি না কতক্ষণ বেঁচে থাকি। এদিকে অধরা আমার মাথায় নিজে সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে যাতে করে না উঠতে পারি। আর আমার ঠোঁটের মাঝে পাগলের মতো কিস করতে থাকে। কিস করার এক পর্যায়ে অধরা আমার ঠোঁটে একটার পর একটা কামড় দিতে থাকে। আর কামড়গুলো বেশ জোরে দিচ্ছিল, মনে হচ্ছিল ঠোঁটগুলো ছিঁড়ে ফেলবে। একটু পরে কামড় দেওয়া বন্ধ করে আমাকে বলল, আর কোনো দিন আমাকে আপু বলে ডাকবে জান পাখি? এগুলো একদমই ঠিক হচ্ছে না, প্লিজ আমাকে ছাড়েন আপু। কুত্তা, তুই আবার আপু ডাকছিস? আজকে তোর ঠোঁট ছিঁড়ে ফেলবো, দাঁড়া। কথাটা বলে অধরা আবার আমার ঠোঁটের উপর হামলা করে। প্রথমে কিছুক্ষণ বেশ রোমান্টিকভাবেই কিস করে, কিন্তু পরে পাগলের মতো ঠোঁটে আক্রমণ শুরু করে। তবে এই মেয়ের গায়ে যে এত শক্তি তা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। অধরা আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট যে এক করছে তো করছেই, সারার কোনো নামই নেই। আমার মনে হচ্ছে এমনিতে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি মনে হয় চুমু খেয়ে মারার প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই বাহির থেকে বড় আম্মুর গলার আওয়াজ ভেসে আসে। আর এটা শুনেই অধরা আমার ঠোঁটে জোরে একটা কামড় দিয়ে আমাকে ছেড়ে দেয়। আমি তাড়াতাড়ি উঠে একটু দূরে গিয়ে সরতেই বড় আম্মু রুমে আসে। বড় আম্মু রুমে এসে আমাদের দেখে অবাক হয়ে বলল, অধরা মা, তোর কি হয়েছিল? তুই হঠাৎ অজ্ঞান হয়ে গেলি কেন? আম্মু তেমন কিছু হয়নি, হঠাৎ মাথাটা ঘুরে গেছিল তাই এমন হয়েছে। আচ্ছা তুই রেস্ট কর, আমি ডাক্তারকে কল করছি, একটু পরেই চলে আসবে। না আম্মু, ডাক্তার আসা লাগবে না, আমি এখন সুস্থ আছি। শুধু শুধু ডাক্তার ডেকে ঝামেলা করার দরকার নাই। না, ডাক্তার একবার আসুক, এসে তোকে দেখে যাক। আমি বললাম না ডাক্তার আসা লাগবে না, তাহলে এক কথা বারবার কেন বলো? প্রয়োজন হলে পরে আমি নিজে ডাক্তার কাছে যাব। অধরার রাগ দেখে বড় আম্মু একটু চুপ হয়ে যায়, কারণ বাড়ির সবাই জানে অধরার রাগটা একটু বেশি। ওর কথার বিরুদ্ধে গেলে রেগে যায় অধরা। অধরা যখন কথা বলছিল তখন হঠাৎ বড় আম্মু আমার দিকে খেয়াল করে। আর আমার অবস্থা দেখে বড় আম্মু বলে, কিরে শুভ্র, তোর ঠোঁট এমন ফুলে গেল কেন? মাথার চুল এমন এলোমেলো হয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে কারোর সাথে যুদ্ধ করে আসছিস। বড় আম্মুর কথা শুনে এবার আমি সত্যি সত্যি ভয়ে গলা শুকিয়ে গেছে। তাকে কি বলবো বুঝতে পারছি না। আর যদি বড় আম্মু এখন সত্যিটা বুঝতে পারে তাহলে কি হবে সেটা আমার চিন্তার বাইরে। আমি একটু ভয়ে অধরার দিকে তাকিয়ে দেখি রাক্ষসীটা আমার এমন অবস্থা দেখে মিটিমিটি করে হাসছে। এটা দেখে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। বড় আম্মু, তুমি তো জানো আমার কয়েকদিন ধরে অ্যালার্জির সমস্যা হচ্ছে। এখনও মনে হয় তার জন্য ঠোঁট ফুলে গেছে, আর মাথা চুলকানোর কারণে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কিন্তু তোর ঠোঁট দেখে তো মনে হয় না এটা অ্যালার্জির কারণে ফুলে গেছে। কামড় পড়লে যেমন ঠোঁট ফুলে যায়, তোর ঠোঁটও ঠিক তেমন ফুলে গেছে। বড় আম্মুর কথা শুনে আমি মাথা নিচু করে চুপ করে থাকি। আসলে এই মুহূর্তে আমি বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছি না। তখন পাশ থেকে অধরা বলল, আম্মু তুমি দেখছো অ্যালার্জির কারণে শুভ্রের ঠোঁট ফুলে গেছে, তার উপর তুমি তাকে হাজারটা প্রশ্ন করছো, পরেও তো তুমি এগুলো জিজ্ঞাসা করতে পারবে। বুঝি না তোদের দুজনের কি হয়েছে। কালকে তোরা দুজনে মিলে ডাক্তারের কাছে যাবি, না হলে বাড়িতে তোদের খাবার বন্ধ। অসুস্থতা নিয়ে বাসায় বসে থাকবে আর বাড়ির লোকে টেনশনে দিবি। আবার কিছু বলতে গেলে উল্টা রাগ দেখাবে। তোদের জ্বালায় আর বাঁচি না। কথাটা বলে বড় আম্মু রুম থেকে চলে গেল। আমি যখন বড় আম্মুর পিছনে রুম থেকে বেরোতে যাচ্ছি ঠিক তখনই অধরা বলল, এই শুভ্র দাঁড়াও। অধরার কথা শুনে আমি একবার বেরোতে গিয়ে থেমে যাই, কিন্তু পিছনে না তাকিয়ে আবারও যখন বাইরে হতে যাব তখন আবারও সে বলে, শুভ্র তুই কি আমার কাছে আসবি নাকি আমি উঠে গিয়ে তোকে ধরে আনবো? আর আমি যদি তোর কাছে যাই
তাহলে কিন্তু সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। তার চেয়ে ভালো তুই নিজে আমার কাছে আয়। অধরার কথা শুনে জায়গায় যেন আমার পা আটকে যায়, কারণ আমি জানি এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নেই। এখন যদি ওর কথা অমান্য করে আমি চলে যাই, তাহলে আবার গিয়ে সবার সামনে উল্টাপাল্টা কিছু করে ফেলবে। তখন কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে অধরার সামনে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ বলুন, কি বলবেন? এত দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার সামনে এসে বসো। না, আমি এখানে ঠিক আছি, বলুন কি বলবেন। আমার কথা শুনে অধরা বসা থেকে উঠে আমাকে একটা টান মেরে তার সামনে বসিয়ে দেয় আর একটু গম্ভীর স্বরে বলে, তোমাকে ভালো করে কিছু বললে কানে যায় না। এরপর থেকে যেন আমার এক কথা দুইবার বলতে না হয়, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। সেটা পরে দেখা যাবে, এখন কেন ডেকেছেন সেটা বলুন। যদি কোনো কাজ থেকে বলুন, করে দিচ্ছি, না হলে আমি গেলাম। আমার কথার কোনো জবাব না দিয়েই অধরা তার কোমল হাত দিয়ে আমার ঠোঁটগুলোকে স্পর্শ করে, আর অধরার হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথেই আমি ঠোঁটের ব্যথায় উহ করে উঠি। আসলে অধরা আমার ঠোঁটগুলো তেমনভাবে কামড় দিয়েছে যে এখনও ব্যথা ঠিকমতো কথাই বলতে পারছি না। তার উপর অধরা আমার ঠোঁটে হাত দেওয়াতে মনে হয় ব্যথাটা আরও বেড়ে গেছে। শুভ্র, আমি সত্যি খুব খুব সরি তোমার কাছে। আসলে আমি বুঝতে পারিনি তোমার ঠোঁটের এমন খারাপ অবস্থা হয়ে যাবে। আর আমারই বা কী দোষ বলো? তোমার ঠোঁটগুলোর মাঝে কি এমন নেশা মেশানো আছে নিজেও জানি না। তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো মেশাতেই আমি এক প্রকার পাগল হয়ে যাই। তাই তো আমি নিজেও জানি না তখন কি করে তোমার ঠোঁটের এমন অবস্থা করে ফেলেছি। প্লিজ আমার কলিজা না, ভালো, আমাকে মাফ করে দাও, আর কখনো এমন করব না। আমি অধরের কথা শুনে কোনো জবাব দিলাম না। আসলে তাকে বলার মতো কোনো ভাষাই আমার কাছে নেই, আর আমি বললেও সে আমার কথা শুনবে না। তখন আমি অধরাকে কিছু না বলে তার চোখের দিকে একবার তাকিয়ে যেই তার সামন দিকে উঠে যাচ্ছে, ঠিক তখনই অধরা আমার হাত ধরে ফেলে। আর আমি কিছু বলার আগে আমাকে তার কাছে টেনে নিয়ে আমার ঠোঁটগুলো তার ঠোঁটের সাথে আবারও মিশে দেয়। অধরা এক হাত দিয়ে আমার মাথার পিছনে চেপে ধরে, আর অন্য হাত দিয়ে আমার শার্ট সহ বুক খামচে ধরে। আমি প্রথমে তার কাছ থেকে ছোটার জন্য একটু নাড়াচাড়া করলেও আমার ঠোঁট হালকা কামড়ে ধরে, আর আমি তার জন্য তার চোখের দিকে তাকাতেই অধরা চোখের ইশারায় না করার জন্য বলে। তাই আমিও আর কামড়ের ভয়ে তাকে বাধা দিইনি। আর অধরা নিজের ইচ্ছে মতো করে পিল মে স্টাইলে অনেকক্ষণ ধরে তার নিজের স্বাদ মিটিয়ে নেয়, তবে কোনো কামড় দেয়নি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিলে দুজনে বসে হাঁপাতে থাকি আর বড় বড় নিঃশ্বাস নিতে থাকি। তারপর অধরা মুচকি এসে বলল, আমি তোমার ঠোঁটের 12টা বাজিয়েছিলাম, আবার আমি এখন এর চিকিৎসা করে দিলাম। এরপর থেকে যদি আমার কথা অমান্য করো, তাহলে প্রথমে তোমার ঠোঁটের উপর অত্যাচার করব, পরে আমি আবার এখনকার মতো চিকিৎসা করব। এতে দুবারই আমার লাভ হবে। সো সাবধান মিস্টার শুভ্র। আমি যদি কোনো অন্যায় না করি তাহলে আর আমার সাথে এমন করবেন না তো? সেটা আমি ভেবে দেখব, তবে তুমি অন্যায় করলে আমারই লাভ হবে। আজকের মতো তোমাকে শাস্তি দিতে পারবো। আমি আর সেখানে না দাঁড়িয়ে সোজা আমার রুমে চলে আসি। আর রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে ভাবতে থাকি, এটা আমার সাথে কি হচ্ছে? আমি কোন বিপদের মাঝে পড়লাম? এখন থেকে আমার আরও সাবধানে চলতে হবে, যাতে আমার ভুলের অজুহাত নিয়ে অধরা আমার কাছে আসতে না পারে। নাহলে আবার কোনো দিন নিজের অজান্তে নিজের অতীত আর বর্তমানটাকে ভুলে অধরাটাকে সাড়া দিয়ে বসি। এসব চিন্তা করতে করতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। এখন দিন যতই যাচ্ছে অধরা আমার উপর অধিকার খাটানোটা ততটাই বাড়াচ্ছে, আর আমি যতটুকু সম্ভব অধরার কাছ থেকে পালিয়ে চলার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে সেটার হয়ে ওঠে না। কোনো না কোনোভাবেই অধরা আমাকে ধরে ফেলে। আর এক বাড়িতে থেকে কতক্ষণ আর একজনের কাছ থেকে পালিয়ে বেড়ানো যায়? আর এদিকে কলেজে ইদানিং তৈরি হয়েছে নতুন আরেক ঝামেলা। কারণ অধরাপুর বান্ধবী অন্তরাপুর হাবভাব খুব একটা ভালো লাগছে না। প্রয়োজন ছাড়াই দিনে 10 বার কল দেয়। কলেজে গেলে ইচ্ছে করে গায়ে পড়ে কথা বলতে আসে। যদি তাকে এড়িয়ে চলি তাহলে বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে। এদিকে অন্তরাপুর বিষয়টা আমার জন্য কেমন যেন বিরক্তিকর হয়ে দাঁড়িয়ে আছে, যেটা আমি মুখে বলতেই পারি না। অন্যদিকে অধরা ও অন্তরের বিষয়টা নিয়ে দিন দিন বেশ রেগে যাচ্ছে। এখন শুধু ভয়, কোন দিন না জানি অধরার ভয়ঙ্কর রাগের সামনে আমার না হয় অন্তরাপুর পড়তে হয়, সেটাই ভাবছি। আজকে কলেজে এসে আমি আমার বন্ধুদের সাথে মাঠে বসে গল্প করছি, এমন সময় পিছন থেকে অন্তরাপু আমাকে বলল, শুভ্র কেমন আছো? ও আপু, এই তো আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আমার সাথে একটু আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আপু? এখানে বলেন, সমস্যা নেই, ওরা সবাই আমার বেস্ট ফ্রেন্ড। সব কথা সবার সামনে বলা যায় না, তুমি আসো আমার সাথে, কথাটা খুব জরুরি। ঠিক আছে, চলেন। তারপর আমি অন্তরাপুর পিছু পিছু যেতে থাকি। আর অন্তরাপু আমাকে নিয়ে আমাদের কলেজের পাশে একটা বাগান আছে, সেটার কাছে চলে যায়। এখন আমার মনে মনে ভয় হতে থাকে, এই কথা যদি অন্তরাপু জানতে পারে যে আমি অন্তরাপুর সাথে বাগানে আসছি,
তাহলে আমাকে খুন করতে হয়তো দ্বিতীয়বার ভাববে না। তাই আমি শুধু বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম অধরা আবার এদিকে আসে নাকি। আমার এরকম এদিক ওদিক তাকানো দেখে অন্তর আপু বলল, শুভ্র, তুমি অধরা ভয়ে এমন করছো নাকি যে অধরা এসে তোমাকে দেখে নেবে? আসলে আপু আপনি তো জানেনই আমার কোনো মেয়ের সাথে কথা বলা বা কোথায় যাওয়া অধরা আপু একদম পছন্দ করে না, তাই একটু ভয় লাগছে। তুমি চিন্তা করো না, তুমি আমার কাছে আসি সময় দেখেছি অধরা ক্লাসে বসে কি যেন নোট পড়ছে। আমি যে তোমার সাথে আসছি অধরা বুঝতে পারবে না। আচ্ছা আপু, আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন, একটু পর আমার আবার ক্লাস হবে। শুভ্র, আমি যে সবসময় তোমার আগে আশেপাশে থাকি সেটা কি তুমি বুঝো? আপনার কথাটা ঠিক বুঝলাম না, যা বলার বুঝিয়ে বলুন। শুভ্র, তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকে তোমাকে আমার ভালো লাগে। তারপর অধরা আমার বান্ধবী হওয়ার তোমার সাথে প্রায় টুকটাক কথা হতো। তখন তোমার কথা বলা, মায়াবী চোখে চাওয়া, সব কিছু যেন আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সত্যি কথা বলতে তোমাকে নিয়ে আমার ভাবতে ভালো লাগে, তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তার জন্যই ইচ্ছে করে তোমাকে বারবার কল দিই। শুভ্র, আমি তোমার পাশে সবসময় থাকতে চাই। আমাকে কি সেই সুযোগটা দেবে? অন্তরাপুর কথা শুনে বুঝতে পারলাম উনি আসলে কি বলতে চাইছে, তবুও না বোঝার ভান করে বললাম, আপু আপনি কি বলতে চাইছেন সরাসরি বলেন, আপনার এরকম রহস্যময় কথা আমি বুঝতে পারছি না। শুভ্র, আমি জানি না তুমি কি সত্যি আমার কথা বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার অভিনয় করছো। তবে তুমি যাই করো, আমি আজ তোমার মনের কথাটা তোমাকে বলবো। শুভ্র, আমি তোমার একাকিত্ব জীবনের অংশীদার হতে চাই। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তাই তো বলবি অন্তরা? অন্তরাপু তার কথাটা শেষ করার আগেই কোত্থেকে যেন অধরা আমার পিছন দিক দিয়ে সেই এই কথাটা বলে ওঠে। আর অধরার গলার আওয়াজ শুনেই আমি আর অন্তরা দুজন অনেকটা ভয় পাই। আমি যখন অধরার দিকে তাকাই তখন ভয়টা আরও বেড়ে যায়, কারণ অধরার ফর্সা সুন্দর মুখটার আগে লাল হয়ে গেছে, চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করেছে। অধরা আমার কাছে এসে বলল, তুই ক্লাস রেখে এখানে এসে কি করছিস? তখন পাশ থেকে অন্তরাপু বলল, অধরা, শুভ্রকে কিছু বলিস না, ওকে আমি এখানে নিয়ে এসেছি। অন্তরা, তোকে আমি আগেই মানা করেছিলাম তুই যেন শুভ্রের আশেপাশে না আসিস, তাহলে আজ এটা কেন করলি? অধরা, তুই হয়তো এতদিনে বুঝতে পারছিস আমি কেন শুভ্রের সাথে এমন করি। আর একজন মানুষকে তো আর ভালো লাগা, ভালোবাসা কোনো অন্যায় না। তাহলে শুভ্রকে আমি ভালোবাসতে পারবো না কেন? আমি শুভ্রকে ভালোবাসি, আর এই কথাটা বলার জন্যই এখানে নিয়ে আসছি। তুই প্লিজ আমাদের মাঝে নাক গলাস না। অন্তরার কথা শুনে আমার বুকের ভেতর ধড়ফড় করতে শুরু করলো, কারণ একে তো অধরার আগে লাল হয়ে আছে, কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। এর মাঝে অন্তরা যে কথাগুলো বলল আল্লাহ জানে অধরা এখন কি করে। অন্যদিকে অন্তরের কথা শুনে অধরা পায়ের রক্ত যেন মাথায় উঠে যায়। যেখানে সে আমাকে কোনো মেয়ে ভালোবাসবে তো দূরের কথা, চোখ তুলে তাকালে ওই মেয়ের খবর করে ছেড়ে দেয়, সেখানে অন্তরে বলছে সে নাকি আমাকে ভালোবাসে, আবারও তাকে তার মাঝে নাক গলাতে। তখন অধরা নিজের রাগটা একটু কন্ট্রোল করে বলল, তোদের প্রেমের মাঝে আমার নাক গলানোর কোনো দরকার নাই, কিন্তু তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, তাহলেই আমি তোদের মাঝখান থেকে চলে যাব। বল, কি কথা বলবি? আচ্ছা ধর, একজন মানুষকে তুই অনেক দিন ভালোবেসে আসতেছিস, তাকে নিজের করে পেতে অনেক কষ্ট করছিস, প্রতিটা মুহূর্ত তার পেছনে ছায়ার মতো পড়ে থাকিস, তাকে ছাড়া তুই জীবনে অন্য কিছু ভাবতে পারিস না। আর তোর সেই ভালোবাসার মানুষটাকে যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে তুই কি করবি? অধরার কথা শুনে আমার মনের ভেতরে একটা ভয় কাজ করতে থাকে, মনে হচ্ছে বড় কোনো বিপদ আসতেছে। আর অধরা এবার কেন অন্তরা কেমন প্রশ্ন করলো, মাথায় কিছুই আসছে না। আমি যখন এসব চিন্তায় ব্যস্ত তখন অন্তরা বলল, আমি যাকে এমন ভালোবাসবো তাকে যদি কেউ আমার কাছ থেকে কেড়ে চায় তাহলে তাকে আমি খুন করব। অন্তরা এই কথাটা বলে যে কত বড় ভুল করেছে সেটাও নিজেও জানে না। আর অধরা মনে মনে এটাই চাইছিল যে অন্তরা এমন কিছু বলুক। তখন অধরা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, সেই মেয়েটি যদি তোর বেস্ট ফ্রেন্ড হয় তাহলে তুই কি করবি? বেস্ট হয়েছে তো কি হয়েছে, ভালোবাসার জন্য নিজের আপন বোনকেও ছাড় দিব না, সেখানে বেস্ট ফ্রেন্ড তো অনেক দূরের কথা। এই কথাটা বলার সাথে সাথেই অধরা সোজা গিয়ে অন্তরার মুখ খুব শক্ত করে চেপে ধরে আর আগে গড়গড় করে বলতে থাকে, কুত্তার বাচ্চা, তাহলে তোর সাহস কি করে হলো শুভ্রকে ভালোবাসার কথা বলার? তোকে আমি 1000 বার নিষেধ করেছিলাম শুভ্রের কাছে না আসতে, আর তুই আমার চোখ ফাঁকি দিয়ে আমার ভালোবাসাকে তুই নিজের করে নিচ্ছিস। আর তুই ভাবলি কেমন করে আমি তা হতে দেব? অধরা যখন অন্তরাকে খুব শক্ত করে মুখ চেপে ধরে ঠিক তখনই আমি গিয়ে ছাড়ানোর চেষ্টা করতে থাকি, কিন্তু অন্তরা কেমনভাবে ধরেছে যে আমি কোনো মতেই তাকে ছাড়াতে পারছি না। অধরা, আমাকে ছাড়, আমি ব্যথা পাচ্ছি।
কেন তুই আমাকে মারছিস? ছাড় আমায় প্লিজ, ছাড়। কেন? একটু আগে তুই না বললি তাকে তুই খুন করবি? তাহলে এখন কেন তোকে ছাড়তে বলছিস? তোকে তো আজকে সারা জীবনের ভালোবাসার স্বাদ মিটিয়ে দেব। এতদিন শুধু আমার ভালোটা দেখছিস, আজকে একটু রাগটাও দেখে যা। কথাটা বলেই অধরা অন্তরাকে একের পর এক থাপ্পড় মারতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমার শুভ্রের দিকে চোখ তুলে দেখার? যাকে সেই ছোটবেলা থেকে মনে মনে ভালোবেসে আসছি, তোর সাহস কি করে হয় তুই ওকে ভালোবাসার কথা বলার? যাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি প্রতি রাতে, তোর সাহস কি করে হয় আমার সেই স্বপ্নগুলো ভেঙে দেওয়ার? এরকম আরও অনেক কথা বলতে থাকে আর অন্তরাকে একের পর এক থাপ্পড় মারতে থাকে। এদিকে বারবার চেষ্টা করে অধরাকে থামাতে পারছি না। কাছে গেলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর এদিকে সারা করে ছড়িয়ে পড়ে অধরা অন্তরাকে মারছে। তখন কয়েকজন টিচার আর ম্যাডাম সহ অনেক ছাত্রছাত্রী এখানে এসে জমা হয়ে যায়। আর তখন ম্যাডাম নিজেকেই অধরার হাত থেকে অন্তরাকে রক্ষা করে। তবে ম্যাডামেরা যতক্ষণে অন্তরাকে উদ্ধার করে অধরার হাত থেকে, ততক্ষণে অধরা অন্তরাকে মেরে নাক মুখ ফাটিয়ে ফেলে। নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তারপর অন্তরাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করে আনা হয়। আর আমাকে সহ অধরা আর অন্তরাকে প্রিন্সিপাল স্যারের রুমে ডাকা হয়। অন্যদিকে অন্তরার পরিবার খবর পেয়ে কলেজে চলে আসে। আর এদিকে প্রিন্সিপাল স্যার নিজে অধরার আব্বুকে কল দিয়ে কলেজে আসতে বলে। অধরার আব্বু যেহেতু এখানকার বেশ সুনামধন্য চেয়ারম্যান, তাই তার এখানে একটা আলাদা নাম ডাক আছে। যদি ছোটোখাটো কোনো বিষয় হতো তাহলে স্যার অধরার আব্বুকে কখনোই ডাকতেন না। কিন্তু অধরা অন্তরাকে এমনভাবে মেরেছে যা বলার মতো না, তাই তাকে বাধ্য হয়ে ওনাকে আসতে বলতে হয়। না হলে অন্তরের পরিবার নাকি অধরার বিরুদ্ধে মামলা করবে। আর কিছুক্ষণ পরে অধরার আব্বু সহ সবাইকে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে সবাই এক হয়। তখন প্রিন্সিপাল স্যার অধরাকে জিজ্ঞাসা করে কেন অন্তরাকে মেরেছে। তখন অধরা বলে, আমি বারবার নিষেধ করার পরেও আমার কথা অমান্য করেও শুভ্রকে প্রপোজ করছে, তাই ওকে মারছি। অধরা এমনভাবে কথা বলল যে ওকে দেখে মনে হয় না অধরা প্রিন্সিপাল স্যার ও তার আব্বুর সামনে দাঁড়িয়ে কথা বলছে। তখন প্রিন্সিপাল স্যার বলল, আমি কখনো প্রেম ভালোবাসাকে সাপোর্ট করি না, তবুও বলছি কাউকে ভালো লাগার বা ভালোবাসার অধিকার সবার আছে। যে কেউ তার ভালোবাসার কথা অন্যকে বলতে পারে, এটা কোনো অন্যায় না। কিন্তু তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। সাধারণত একটা বিষয় নিয়ে তোমার এভাবে অন্তরাকে মারটা একদম ঠিক করনি। তোমার কারণে আজকে তোমার আব্বু কলেজে আসতে হয়েছে। তোমার কাছ থেকে আমরা কেউ এমনটা আশা করিনি অধরা। এখন আমি চাচ্ছি তুমি সবার সামনে অন্তরা ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নাও। স্যার, আমি কেন ক্ষমা চাইব? আমি তো কোনো ভুল করিনি। অধরার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। একটা মানুষকে মারতে মারতে আত্মহত্যা করেও কি করে বলে সে কোনো ভুল করেনি। তখন প্রিন্সিপাল স্যার বলল, অধরা, তুমি একটা মেয়েকে সবার সামনে বিনা কারণে জঘন্যভাবে মারছ। তারপরেও এখন তুমি বলছো যে তুমি কোনো অন্যায় করনি। এটা কিন্তু তোমার সবার সামনে বেয়াদবি করা হচ্ছে। আমি চাই তুমি মাপ চেয়ে সমস্যাটা এখানে সমাধান করো, না হলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি বাধ্য হব। কারণ কলেজের নিয়ম সবার জন্য সমান। স্যার, আপনি বললেন না সবার ভালোবাসার অধিকার আছে? তাহলে সবার যদি ভালোবাসার অধিকার থাকে, তাহলে সবার তার ভালোবাসাকে রক্ষা করারও অধিকার আছে। আর আমি সেটাই করছি। কেউ যদি আমার শুভ্রের দিকে চোখ তুলে তাকায়, আমি তার চোখ তুলে নিব। ভালোবাসার কথা বলবে সেটা অনেক দূরের কথা, আর এর জন্য আমি কারো কাছে মাফ চাইতে পারবো না। এতে আপনি যা করার করতে পারেন। অধরার কথা শুনে প্রিন্সিপাল স্যার সহ সবাই অবাক হয়ে যায়। আর আমি মনে মনে বলতে থাকি, আজ অধরার জন্য সারা কলেজ সহ বড় আব্বুর কাছেও ছোট হয়ে গেলাম। কারণ এখন অধরার আব্বু মনে করবে আমি মনে হয় অধরার সাথে প্রেম করছি। তখন প্রিন্সিপাল স্যার বলল, চেয়ারম্যান সাহেব, এবার আপনি আপনার মেয়েকে একটু বোঝান, না হলে সমস্যাটা আরো বড় হয়ে যাবে আর কলেজের নাম খারাপ হবে। এতক্ষণ ধরে অধরার আব্বু চুপচাপ সবার কথা শুনছিল। এখন প্রিন্সিপাল স্যারের কথা শুনে অধরার আব্বু বলল, আসলে আমার মেয়ে আজ যে অন্যায়টা করেছে তার জন্য আমি আপনাদের কাছে খুবই লজ্জিত। আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে আপনারা মাফ করে দেন। আসলে অধরার আব্বু চেয়ারম্যান ও ভালো মানুষ হিসেবে সবার কাছে বেশ পরিচিত। সবসময় মানুষের জন্য নিজেকে উজাড় করে দেয়। তার এমনভাবে মাপ চাওয়া দেখে অন্তরের পরিবার খুশি হয়ে সব ভুলে যায়। তখন অধরার আব্বু অন্তরের কাছে গিয়ে বলল, মামুনি, আমি তোমার বাবার বয়সী হয়ে তোমার কাছে মাফ চাইছি। আমার মেয়েকে তুমি মাফ করে দাও, সে আর কখনো এমন করবে না। অধরার আব্বুর কথা শুনে অন্তরা মাথা নিচু করে চুপ করে থাকে। তখন তিনি আবার বললেন, শুভ, আর তুমি কি দুজন দুজনকে ভালোবাসো? আমি শুভ্রকে ভালোবাসি। শুভ্রকে ভালোবাসে কি না জানি না।
আচ্ছা, তোমাদের বিষয়টা নিয়ে আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। অধরের আব্বুর কথা শুনে অন্তরের মুখে যেন চাঁদের হাসি ফুটে ওঠে। অন্তর এতক্ষণ লজ্জা মিশ্রিত চোখে আমার দিকে তাকিয়ে বলে,